ঘাট দুপাশে ঝাঁকুনি দিয়ে বেঁধে রাখা ছেলেটার বুকে তীর ছুঁড়ে দিল এক যুবক। ছেলেটার বুক থেকে গল গল করে রক্ত ঝরছে। পেছন থেকে রীতি চিৎকার করে উঠল। মেয়েটির কণ্ঠ শুনে দ্রুত কালো মুখোশটা পরে নিল যুবকটি। রীতি মুখে হাত দিয়ে থ মেরে রইল। এক পা দুপা করে পিছনে দৌড়ানোর জন্য যেতেই হাত ধরে নিল কেউ। গলার স্বর পরিবর্তন করেই বলল, নো মোর সাউন্ড। তবুও চেঁচানোর চেষ্টা করলো হৃদি। যুবকটি মেয়েটাকে আরেকটু চেপে বলল, যা দেখেছো তা ভুলে যাও, না হলে তোমার অবস্থা খারাপ হবে। কথাটা ফিস ফিস কণ্ঠে বলে ঘাড়ের দিকে বিশেষ কায়দা করে চাপ দিল। মুহূর্তেই যুবকটির বুকে ঢলে গেল হৃদি নামের কন্যাটি। যুবকটি ধীর কণ্ঠেই বলল, স্টুপিড গার্ল, এর জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। 2 ঘন্টা পর জ্ঞান ফিরে হৃদির। মাথাটা কেমন ঝিম ধরে আছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা। কি হয়েছে তৎক্ষণাৎ মনে করতে পারল না। ধীরে ধীরে উঠে জামা পরিষ্কার করে লাইব্রেরিতে চোখ বুলালো। উপন্যাসের প্রতি ভীষণ ঝোঁক মেয়েটির, সেই কারণে এখানে এসেছিল। তবে কি হলো ঠিক মনে পড়ছে না। পাশে ব্যাগটা পড়ে আছে, সেটা খেয়াল হতে হৃদি চমকে গেল। ব্যাগটা বুকে নিয়ে বলল, ইস, গেল রে, আমার সবগুলো আইসক্রিম শেষ। ব্যাগের চেন খুলে মেয়েটার মুখে করুণ ছাপের সৃষ্টি হলো। চোখে মুখে কেমন কান্না মিশে আছে। সবগুলো আইসক্রিম গলে জল হয়ে গেছে। আইসক্রিমের প্যাকেটগুলো হাতে নিয়ে হতাশ শ্বাস ফেলল ও। বান্ধবীর থেকে ট্রিট হিসাবে 5খানা আইসক্রিম হাতিয়েছিল, অথচ কপালে নেই এসব। মুখটা গোমড়া করে বাড়ির দিকে রওনা হলো ও। আইসক্রিমের শোকে পাগল না হয়ে যায়। শাওয়ার নিতে নিতে ঘাড়ে ব্যথা অনুভব করলো হৃদির। আয়নার কাছে গিয়ে ঘাড়ের দিকটা দেখে মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। হাত পা কেমন ঠান্ডা হতে শুরু করেছে। লাইব্রেরির সেই দৃশ্য মনে হতেই বুকটা কেঁপে উঠল। পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বলল, কে ছিল সে, আর কাকেই বা আঘাত করলো? ছেলেটা বেঁচে আছে তো? অর্ণের মাথাটা কোলে নিয়ে বেশ যত্ন করে হাত বুলিয়ে দিচ্ছে সুফিয়া। এত যত্ন পেয়ে গদগদ হয়ে গেছে অর্ণ। সুফিয়া মৃদু হেসে বললেন, তা দাদু ভাই, আজকাল কি করা হচ্ছে? পড়াশুনো করছো তো? করি তো দাদি আম্মা। উম, বই নিয়ে তো বসো না একদমই। বসি, তুমিই দেখো না। বয়স হয়েছে দেখে কি আমি কিছু বুঝি না? আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। উফ, দাদি আম্মা, তুমিও না। নেকা সুরে কথাগুলো বলে সুফিয়ার কোলে আবারও শুয়ে পড়ল অর্ণ। বিগলিত হেসে সুফিয়া চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। প্রচণ্ড ভালোবাসেন নাতিকে, নিজের ছেলের থেকেও বেশি। তবে ছেলের জন্য মায়া হয় সুফিয়ার। অর্ণ কখনোই ছামাদের সাথে কথা বলে না। আগে অবশ্য বাবা ছেলের সম্পর্ক এমন ছিল না, তবে এখন এমনটাই হয়ে গেছে। সুফিয়াকে আনমনা হয়ে ভাবতে দেখে অর্ণ শুধায়, কি হয়েছে দাদি আম্মা? হ্যাঁ, কিছু বললে দাদু ভাই? হুম, কি ভাবছো তুমি? সুফিয়ার মুখোমুখি হয়ে কথাটা বলল অর্ণ। চিন্তিত মুখে সুফিয়া বললেন, সামাদের সাথে কখনোই কি কথা বলবে না তুমি? না। অর্ণের সহজ উত্তর শুনে হতাশ মুখশ্রী ভরে গেল সুফিয়া নামের বৃদ্ধাটির। নাতির মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, তোমার বাবা খারাপ নয় অর্ণ। একজন ধর্ষককে কি করে ভালো বলতে পারো তুমি দাদি আম্মা? তোমার ভুল এটা। দাদি আম্মা, আমি নিজের কানে শুনেছি এসব কথা। তাছাড়া মম কেন আঘাত করেছিল তোমার নিষ্পাপ ছেলে? দাদু ভাই, এমনভাবে কথা বলছো কেন? দুঃখিত দাদি আম্মা, তুমি কেন বারবার ওই লোকটার কথা বলো আমায়? ভালো লাগে না একজন পশুর কথা শুনতে। অর্ণ গড় গড় শব্দ তুলে চলে গেলেন। সুফিয়া নাতি যাওয়ার পানে তাকিয়ে রইলেন। তবে কি শেষ বয়সে এসেও ছেলে নাতির ভালো সম্পর্ক দেখতে পাবেন না তিনি? ভার্সিটির টপ স্টুডেন্ট হিসাবে নাম আসলো মায়ার। প্রচণ্ড খুশি হয়ে মেয়েটি কান্না করে দিয়েছে। অন্য ক্যাম্পাস থেকে ট্রান্সফার হয়ে এসেছিল সে। হাতে মাত্র কিছু সময় ছিল। এই সময়ে এত ভালো ফলাফল হবে তা ছিল কল্পনা অতীত। ফলাফল ঘোষণা শেষ। মায়া বেশ হাসি খুশি হয়ে মঞ্চ থেকে নেমে এলো। হৃদি আগ বাড়িয়ে এসে বলল, হাই, আমি রিধি, থার্ড ইয়ারে তোমার সাথেই পড়ি। ও, আমি মায়া। হুম, জানি তো। দারুণ ফলাফল করেছো তুমি, আমাকে টপকে দিলে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট তুমি টপকিয়ে দিও। চেষ্টা থাকবে। তো কি অবস্থা তোমার? হ্যাঁ, ভালোই। তবে একটু খারাপ লাগছে, সেকেন্ড হলাম এবার। আরে চিল, এতে এত কষ্ট নিও না তো।
পড়াশোনার মাঝে কম বেশি হবেই। এখন সব কথা বাদ, ফ্রেন্ড হবে? ইয়াহ, শিওর। হাত বাড়িয়ে একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করলো মায়া আর রিদি, দুজনেই বেশ ফ্রেন্ডলি। তাই মুহূর্তেই বন্ধুত্ব জমে গেল। মায়া জানালো কোনো বিশেষ কারণে এই ক্যাম্পাসে ট্রান্সফার হয়েছে, তবে আফসোস বিষয়টি খুলে বলল না ওকে। রিদিও জোরাজোরি করলো না। একটা হসপিটালে এসেছে অর্ড, সাথে ওর বেস্ট ফ্রেন্ড সাব্বিরও আছে। সাব্বিরের ঘন চুলগুলো বারবার উল্টে পাল্টে যাচ্ছে, আর সেটাই হাত দিয়ে ঠিক করছে ছেলেটা। অর্ণব বিরক্ত হয়ে বলল, তোর কি কোনোদিন এই স্টাইল রোগ যাবে না? আরে দোস্ত, স্টাইল না করলে মেয়েরা পটে। অবশ্যই পটে, 100 বার পটে, 1000 বার পটে, খ্যাত হলেও পটে। হুম, বললেই হলো। খ্যাত ছেলেদের সাথে আবার কেউ প্রেম করে? এ যা তো। তুই কি আমায় ইনডাইরেক্ট ভাবে চ্যালেঞ্জ জানালি? ইনডাইরেক্ট না, ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুড়লাম। পারলে খ্যাত হয়ে প্রেম করে দেখা। অর্ণের ঠোঁটের কোণে বাঁকা হাসি উদয় হলো। সাব্বির নিজের চুলগুলো আবারও গোছাতে লাগলো। ডাক্তার এসে বললেন, আপনাদের পেশেন্ট এখন সুস্থ আছেন, আপনারা দেখা করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম, এটা আমাদের ডিউটি মাত্র। মুচকি হাসলেন অর্ণ। সাব্বির আয়নায় নিজের মুখটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। থরাম করে ছেলেটার পিঠে কিল বসিয়ে অর্ণ বলল, শালা, এখনো বসে থাকবি? আরে যা, আসছি, দেখি কাউকে লাইন মারার জন্য পাই কিনা। কথাটার দাঁত কেলিয়ে বলল সাব্বির। হ হ করে হেসে কেবিনে প্রবেশ করলো অর্ণ। নিস্তেজ অবস্থায় বেড়ে পড়ে আছে আহান। ছেলেটার বুকে এটি ক্ষত। হালকা হাতে সেটে হাত বুলিয়ে দিল অর্ণ। সাব্বির পাশে এসেই বলল, কি করে যে ওর বুকে আঘাত লাগলো! তীরটা কত গভীর দেখেছিস? হুম, খুব যত্ন নিয়ে আঘাত করা। সাব্বির বেশ বৃষ্টি ভাষায় গালি প্রদান করলো। অর্ণ দীর্ঘশ্বাস টেনে বলল, ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন, এত চেঁচামেচি করিস না। এখন ওর জন্য ঔষধ নিয়ে আয়। হুম, আর শোন, বল। আঙ্কেল আন্টি যেন কিছু না জানে। বলবি 1 সপ্তাহ আমার সাথেই থাকবে আহান। আচ্ছা, তবে রিস্ক হয়ে গেল না বিষয়টা? তোর বাবা জানলে? কতটা বার বলবো ওই লোকটার কথা আমাকে বলবি না? অর্ণের মুহূর্তে রাগ হয়ে যাওয়াতে কোনো উত্তর করল না সাব্বির। ধীর পায়ে বেরিয়ে পড়লো ঔষধ আনার উদ্দেশ্যে। অর্ণের ঠোঁটের কোণে তাচ্ছিল। আহানের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, ঘুমা দোস্ত, শান্তিতে ঘুমা। চারপাশে কেমন রহস্য গন্ধ পাচ্ছে আতাউর। লোকটা বেশ চিন্তিত। শহরে মাফিয়ার আনাগোনায় ওনার রাতের ঘুম হারাম করে দিয়েছে। অপর মহল থেকে বারবার চাপ ক্রিয়েট করা হচ্ছে। দুদিন আগে একজন এসআইয়ের উপর হামলা চালানো হয়েছে। লোকটা এখন শেষাশয়ী। বুকের ভিতরে কেউ নির্মমভাবে পাপি কথাটা লিখে দিয়েছে। আশ্চর্যজনকভাবে লোকটা সম্পূর্ণ ভালো মানুষ। রেকর্ড অনুযায়ী তেমন খবরই আছে ওনার কাছে। আবারও ফোনটা বেজে উঠল। থরবড়িয়ে উঠলেন তিনি। ফোনটা রিসিভ করতে উপাস থেকে কর্কশ কণ্ঠে সামাদ বলেন, আপনারা সরকারের টাকায় বসে বসে খাচ্ছেন শুধু, অথচ কাজের বেলায় অষ্টরম্পা। দুঃখিত স্যার, আমরা চেষ্টা চালাচ্ছি। আপনার চেষ্টা দেখে আমি পুলকিত মিস্টার আতুর। স্যার, খুব দ্রুত তার সন্ধান মিলবে আমাদের। আর সমস্ত কিছুই একটা রহস্য কেমন। রহস্য থাকবেই। কাইন্ডলি কাজকে প্রাধান্য দিন। হাই উইশ একটা সফলতা দিবেন আমাদের টিমকে। অবশ্যই স্যার। ফোন রেখে চিন্তিত ভঙ্গিতে বসে রইলেন সামাদ। সত্যি তো রহস্যময় একটা কেস। মাফিয়া নামটা পুরো দেশে ছড়িয়ে গেলেও এর সূত্রপাত ধরা ছোঁয়ার বাইরে। কলিং বাজতেই দরজা খুলে দিল অর্ণ। সামাদ মুচকি হেসে ছেলেকে বলেন, কেমন আছো অর্ণ? কোনো রকম প্রতিক্রিয়া করল না অর্ণ। সামাদ বেশ কষ্ট পেলেন। হাতে থাকা কাপটা ডিভানে রেখে আরাম করে বসলেন। অর্ণ এক পলক তাকে চিৎকার করে বলতে লাগলো। সুপয়া ধীরে পায়ে আসতেই অর্ণ বলল, আমি ফার্ম হাউসে যাচ্ছি দাদি আম্মা, তুমি নিজের খেয়াল রেখো। অর্ণ বাবা, তুমি? দাদি আম্মা, ওনাকে আমার নাম নিতে নিষেধ করুন। ধর্ষক আবার পুলিশ কর্মকর্তা। সি, একজন খুনির মুখে আমি আমার নাম শুনতে চাই না। এই কি বলছো দাদু ভাই? ও তোমার বাবা হয়। বাবার সাথে এমন ব্যবহার করে কেউ? বাবা, এ তো এক যা। গালি প্রদান করতে গিয়েও কোনো এক বল বাধা সাজলো অন্যের মুখে। সোফিয়া হতাশ হয়ে তাকে রইল। সামাদ মাথাটা নিচু করে আসেন। সোফিয়ার বুকটা ভারী পাথরের নিচে পড়ে ক্ষত হতে লাগলো। অর্ণ চলে যেতেই সুফিয়া বললেন, সত্যিই কি ধর্ষক আমার ছেলে? পানির গ্লাস বাড়িয়ে দিল আহান। বুকে প্রচন্ড ব্যথা। গ্লাসটা নাকচ করে দিল অর্ণ। আহান বুকে হাত রেখেই বলল,
আবার রাগ করেছিস তুই? রাগ করারই কথা আহান। আঙ্কেলকে ভুল বুঝেছিস তুই। স্টপ আহান, আমি নিজ কানে শুনেছি আমারই আন্টিকে উনি, সি, ঘৃণা হচ্ছে আমার। তাছাড়া আমার মমকে আঘাত করেছেন, এটা আমি নিজের চোখে দেখেছি। সেই কারণেই মম নেই আজ। আহানের দিকে ভেজে নয়নে তাকিয়ে রইল অর্ণ। ছেলেটার জন্য বড্ড মায়া হয় আহানের। অর্ণ মাথা চেপে ধরে বলল, আজ 6 বছর ধরে আমি পৃথিবীর সব থেকে অসহনীয় যন্ত্রণা অনুভব করে যাচ্ছি। জানি না কোন পাপের শাস্তি আমায় পেতে হলো। কষ্ট পাস না দোস্ত। কি করি বল? আর কি করব আমি? এখন তো নিজেকে রাস্তার কুত্তা মনে হয়। বাড়িতে শান্তি নেই। আমি থাকছি না এখানে। হোয়াট রাবিশ, থাকবি না মানে? কোথায় যাবি? ভার্সিটি চেঞ্জ করব। সাথে তোরাও যাবি? সে না হয় যাবো, তবে এর বাইরে আর কোনো কারণ আছে? অর্ণের ঠোঁটের কোণে স্মিত হাসি উদয় হলো। আহান বোঝে না এই ছেলেটার হুটহাট মুড কি করে বদল হয়। একটা পাজেল নিয়ে মিলাতে লাগলো অর্ণ। আহান বলল, আর ইউ ওকে অর্ণ? ইয়া, আই এম ফাইন। শহরের দক্ষিণ প্রান্তে ভার্সিটি আছে না, সেটাতে সমস্ত ব্যবস্থা করতে হবে। আমরা 3জনই যাব সেখানে। আর সেটা অবশ্যই ছদ্মবেশে, যেন কাকপক্ষীও বুঝতে না পারে। বুঝবে না কেউ। বলে ফিসেল হাসলো আহান। ছেলেটার মাথায় চুল এলোমেলো করে দিয়ে বুকে হালকা করে খুশি দিল। ব্যথায় কুঁককে উঠল আহান। অর্ণ বলল, উফ, সরি। জুতো মেরে গরুধান। মুহূর্তেই ভাঙ্গা হাসি গুঞ্জন ছড়িয়ে পড়ল। দুই বন্ধু যেন এক আত্মার এক প্রাণ। দুদিন পরের ঘটনা। ওরা একটা বারের সাব্বিরকে নিয়ে কিছু আলোচনা করছে। আলোচনার বিষয় লাইফটাকে আর একটু এনজয় করা। এই যে সেদিন সাব্বির বলল ক্ষেত হলে নাকি মেয়ে পড়ে না, মূলত সেই বিষয়কে কেন্দ্র করে ওদের কথাবার্তা। অর্ণ মূলত এই খেলার প্রধান চাল। ক্ষেত সেজে প্রেমের ফাঁদ রটাবে ও। আহারের ভেতরটা কেমন করছে, চারপাশে নেশার সুগন্ধ। অর্ণ সেটা লক্ষ্য করে বলল, কোন ব্র্যান্ড নিবি তাই বল। ওহ দোস্ত। অর্ণকে জড়িয়ে ধরল আহান। অর্ণ ঠোঁটের করে হাসি রেখে পছন্দর হুচকি অর্ডার করলো। আর সারা রাত তাদের পার্টি হবে। মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এটা কোন ব্যক্তিটা না জানে, সবাই জানে, অথচ সেটাই পান করে তারা। তবে তাদের মধ্যে অন্যতম একজন হলো অর্ণ, যে কিনা মেডিকেল কলেজের স্টুডেন্ট। তার এই বিগড়ে যাওয়ার মস্তিষ্কে কিভাবে মেডিকেল সামলাবে, এটা সত্যি ভাবনার বিষয়। তবে মাঝে মাঝে অবাক হয় আহান। বাবার এত টাকা পয়সা থাকলেও সেসব নিয়ে কখনো অহংকার করে না ও। ছেলেটা যেন এক প্রকার প্রতিজ্ঞাবদ্ধ, বাবার এক পয়সাও গায়ে মাখবে না। 6 বছর পূর্বের ঘটনাগুলো মনে হতেই গায়ে কাটা দেয় আহানের। রাস্তার ধারে একটা চাকরির জন্য রীতিমতো ভিক্ষে করেছিল অর্ণ। কি বিদঘুটে সেই দৃশ্য। নিজের জীবনের সব থেকে বেশি ঘৃণা করে সামাদকে। বর প্রতি বিন্দু মাত্র ভালোবাসে নেই যেন। হুচকির বোতল ধরে চুমুক দিল অর্ণ। আহান গ্লাসটা রেখেই বলল, তুই কি কখনো ফিরবি না? কোথায় ফিরবো? আমার তো কোনো ঘর নেই, কিছু নেই আমার। আমি হলাম মেঘের মতো, যে এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়ায়, ঠিকানাহীন মেঘ। কথাটা বলে খিলখিল করে হাসতে লাগলো অর্ণ। আহান কিছু বলল না। অর্ণের জন্য ভীষণ মায়া হয় ওর। কেন যে এই ছেলেটাকে এত ভালোবাসে ও। অর্ণ ঠোঁট কামড় দিয়ে একটা প্রশ্ন ছিল আহানের দিকে। আহান বিচলিত হয়ে পড়ল। অর্ণের ঠোঁটের কোণে তাচ্ছিল রেখা। অর্ণ বলল, ঠিকানাহীন মেঘকে এত ভালোবাসিস কেন আহান? দোস্ত তুই। বুকের আঘাতটা অনেকখানি, তাই না? মাথাটা নিচু করে ফেললো আহান। এক টানে ছেলেটার টি শার্ট ছেড়ে ফেললো অর্ণ। হালকা হাতে হাত বুলিয়ে বলল, আমার দেওয়া আঘাত? অর্ণ থাক না এসব। কেন থাকবে? দোস্ত সেসব আমি মনে করতে চাই না। আর তুইও ভুলে যা প্লিজ। বিগলিত হাসলো অর্ণ। গুটি গুটি মেরে আহানের কাঁধে মাথা রাখলো। কিছু স্মৃতি বিভৎস হয়। আহানকে আঘাত করা উচিত হয়নি ওর। তবে সেই সময় মাথা গরম ছিল প্রচুর। আহান হালকা স্বরে বলল, হাজার হোক পূরব তোর ভাই, ওকে আঘাত করাটা। হুশ, এখানেই থেমে যা। পূর্ব আমার ভাই না, বরং আমার বাবার কলঙ্ক। বাবা শব্দটি উচ্চারণ করে কেমন যেন হয়ে গেল অর্ণ। আহানের দিকে তাকিয়ে মলিন হেসেই বলল, মাঝে তুই কেন এলি হান? খুব যত্ন নিয়ে আঘাত করেছিলাম ওকে, কিন্তু তুই এসে সেই আঘাতটাকে বুকে নিয়ে নিলি। তবুও তো পূরবকে আঘাত করেছিস তুই। আফসোস ছেলেটা এখনো হসপিটালে। তোর জন্য বেঁচে গেল। অর্ণ একটা কথা বলবো? বল। আপন মানুষদের আঘাত করিস না আর। বিরক্ত নিয়ে তাকালো অর্ণ। আহানের থেকে কিছুটা সরে এসে বলল, ভয় পেলে চলে যেতে পারিস, আমি তোকে ধরে রাখবো না। দোস্ত আমি সেটা মিন করিনি। অনেক রাত হয়েছে, তোর বুকের ক্ষতটা কাঁচা, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়।
আহান কথা বাড়ল না, চুপচাপ চুপচাপ নিজের বর্ধাকৃত রুমের দিকে প্রস্থান করলো। অর্ণ এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আহানের বুকের ক্ষতটা দেখলে অপরাধবোধ জেগে কেমন আহানের বুকের ক্ষতটা দেখলে অপরাধবোধ জাগে কেমন। এক হাতে ছেলেটার বুকে আঘাত করেছে সে, এই হাতে ছেলেটার বুকে আঘাত করেছে সে, যদিও সেটা ভুলবশত হয়েছে। মায়ের সাথে হাসতে হাসতে ভার্সিটিতে প্রবেশ করছে রিদি। ঠিক তখনই দেখতে পায় মোটা ফ্রেমের চশমা চোখে দিয়ে গেট দিয়ে প্রবেশ করছে একটি ছেলে। মায়ার ভুরু কুঁচকে গেছে। রিদিও কিছুটা অবাক হয়, ছেলেটা বারবার ব্যাগ টানছে। তা দেখে অনেকেই হেসে চলছে। কিছু সম্ভবত তেল মাখানো। মায়া রিদির দিকে তাকিয়ে বলল, তুমি যাও, আমি আসছি। ওকে। রীতি চলে গেল। মায়া এক পা দুপা করে অর্ণের দিকে এগিয়ে গেল। ছেলেটার ভরাট মুখ দেখে মায়া যেন মায়ায় পড়ে গেল। রীতি দূর থেকে দেখে কি মনে করে যেন আবার চলে এলো। চশমাটা ঠিক করে অর্ণ বলল, থার্ড ইয়ারের ক্লাস কোন দিকে আপা? আপা। আপার শব্দটা শুনে মায়ের ইচ্ছা হলো অর্ণের গালে ঠাস করে চড় বসিয়ে দিতে, তবে নিজের মনের সেই ভাবনাটাকে ফেলে দিয়ে বিরক্ত নিয়ে বলল, আসো আমার সাথে। আর আপা কি ভাষা? কেন আপা? হোয়াট রাবিশ ইডিয়েট, আমরা সেম ব্যাচ। আর আপা কোন কালের ল্যাঙ্গুয়েজ? গাইয়া গাইয়া ভাব কেন তোমার? চেহারা তো মাশাল্লাহ। দাঁত কেলিয়ে হাসলো অর্ণ। ওর এমন উদ্ভট স্বভাব দেখেই মায়া বলল, তুমি কি মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছো? হুম। কি? চমকিত কণ্ঠেই বলল মায়া। অর্ণের বেশ মজা লাগছে, মাথা চুলকিয়ে বলল, ইয়ে না মানে, আমার এই গ্রামের সবাই তাই বলে, তাই বললাম। হুম। আশ্চর্য। মায়ার পিছু পিছু প্রবেশ করলো অর্ণ। রিদিকে দেখে একটু চমকালো না, বরং ঠোঁটের কোণে রহস্যময় একটি হাসি ঝুলিয়ে রাখলো, যদিও সেই অদৃশ্য হাসিখানা কেউ দেখতে পেল না। রিদির পাশে এসে ধপ করে বসলো মায়া। ওয়াটার বোতল থেকে পানি নিয়ে তা পান করলো। রিদি বলল, ছেলেটা কে, চেনো? হুম, তবে গাইয়া টাইপ, কেমন যেন অদ্ভুত। ও। ক্লাসের স্যার আসলেন। সকলে দাঁড়িয়ে সম্মান জানালেন। স্যার অ্যাকাউন্টিং পড়ানো শুরু করলো। যার আগা মাথা কিছুই বুঝতে পারলো না অর্ণ। মেডিকেল স্টুডেন্ট হয়ে কি করে অ্যাকাউন্টিং বুঝবে? মায়া পিছনে তাকিয়ে হকচকে উঠল অর্ণ। মায়ার দৃষ্টিতে ও কেমন যেন মায়া রয়েছে। অর্ণ নিজেও কেমন যেন খটকার মাঝে পড়ল। মায়া এক ফালি হাসলো। অর্ণ হেসে হাসিটা গ্রহণ করে বইয়ের দিকে নজর দিল। ব্যাগে থাকা ফোনটা ভাইব্রেট হচ্ছে। অর্ণ অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। কানে থাকা ছোট্ট হেডফোনটা অন করে দিল। ওপাশ থেকে আহান বলল, দোস্ত, কোন জায়গায় ফেললি আমায়? সায়েন্সের কিছুই বুঝি না আমি। আরে, আমিও তো অ্যাকাউন্টিংয়ের আগামাথা বুঝি না। বসে থাক, কিছুদিনেরই তো বিষয়, তারপরই চলে যাব। একটা মেয়ে পটাবো ব্যাস। একটা মেয়েই কিন্তু। আরে হ্যাঁ, একটাই জাস্ট। অলরেডি একটাকে কেমন যেন লাগছে। দ্রুত পটা, না হলে আমি শেষ হয়ে যাব। আরে থাম তো তুই, রাখ এখন। কল কেটে দিল অর্ণ। ছেলেটা লক্ষ্য করলো মায়ার দৃষ্টি কেমন চারপাশে ঘুরপাক খাচ্ছে। অদ্ভুতভাবে দেখছে ওকে, মনটা কেমন কুগাইছে। ছেলেটার কপালে সরু ভাঁজ বলল, মায়াকে শুধু মায়াই নাকি রহস্যময়ী মায়া? ক্লাস শেষে রিদির দিকে আর চোখে তাকালো অর্ণ। মূলত রিদির জন্য এই ভার্সিটির ছদ্মবেশে এসেছে, তবে মেয়েটা কেমন যেন অতিরিক্ত স্বাভাবিক, আর মায়া অতিরিক্ত অস্বাভাবিক। দুজনকেই কেমন যেন লাগছে ওর। আনমনে হেঁটে যাচ্ছে করিডোর দিয়ে। কখন রিদির উপরে এসে পড়লো খেয়ালই নেই। ধাক্কা দিয়ে অর্ণকে ফেলে দিল রিদি, যার ফলে সকলে হাসাহাসি করছে। বেশ অপমান বোধ করলো অর্ণ। মাথাটা নিচু করে নিজের রাগকে প্রশমিত করলো। এই মেয়েটাকে একটা শাস্তি দিতেই হবে। এই, তুমি কি চোখে দেখতে পাও না? স্যার, আমি আসলেই চোখে কম দেখি, চশমাটা কেমন যেন ঝাপসা হয়ে গেছে। এতক্ষণ রাগী কণ্ঠে কথা বললো, এবার রিদির খারাপ লাগা শুরু হলো। মায়া এসে পাশে দাঁড়ালো, রিদিকে টান দিয়ে একটু সরিয়ে নিল। ব্যথিত কণ্ঠে রিদি বলল, একটু বেশি বেশি করে ফেললাম। আরে কিসের বেশি বেশি, সব ঠিকঠাক। ওকে কেমন যেন লাগছিল আমার। কিন্তু ছেলেটাকে সরলই মনে হচ্ছে। আমারও তাই মনে হলো। আচ্ছা আসো আমরা যাই।
হৃদির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো মায়া। পিছন ঘুরে অর্ণকে দেখলো হৃদি। ছেলেটা চশমা পরিষ্কার করতে ব্যস্ত। মায়ার দিকে হতাশা নিয়ে তাকালো মেয়েটা। শুধু শুধু অর্ণকে সন্দেহ করলো মায়া। অবশ্য মায়ার কাজেই তো যাকে তাকে সন্দেহ করা। ক্লাসের সবাই বেশ মনোযোগী হয়ে ক্লাস করছে, কারণ কিছুদিন পর পরীক্ষা। অর্ণব বলল চরম বিপাকে। সায়েন্সের স্টুডেন্ট হয়ে কি করে অ্যাকাউন্টের পরীক্ষা দিবে? এইদিকে আহাং তো যাই সায়েন্সের ক্লাস করতে বেশ বেগ পেতে হচ্ছে ওকে। ব্রেক টাইমে টেবিলের উপর মুখ গুজে দিয়ে আহান বলল, আমার মাফ কর ভাই, আমি আর ক্লাস করতে পারবো না, শরীর কাঁপছে আমার। কী সব বলে আমার মাথার উপর দিয়ে যায়। তুই আমাকে এই ভালোবাসিস? সবটা হয়েছে ওই শালা সাব্বিরের জন্য। ওকে পেয়ে নেই, জ্যান্ত গিলবো আমি। আহ, আহান, সাব্বির ছাড়া ও আমার একটা লক্ষ্য আছে। অন্য তুই কি কোনোভাবে সেদিনের ওই মেয়েটাকে? হুড়ো কুচকে করে অর্ধেক কথা বলল আহান। অর্ণের ঠোঁটের করে বাঁকা হাসি। আহানের বেশ খারাপ লাগলো। গলায় মৃদু জোর এনেই বলল, দেখ অন্য মেয়েটা ভালো, তাছাড়া তোর মুখ তো দেখেনি, তবুও কেন শাস্তি দিবে ওকে? সেটাই। তবে অর্ণ যা বলে তাই করে। আচ্ছা ঠিক আছে, শাস্তি দিবি ভালো কথা, কিন্তু কোনোভাবে প্রেমের ফাঁদে ফেলিস না প্লিজ। অর্ণ পূর্ণ দৃষ্টিতে তাকালো। আহান বলল, মেয়েটা সত্যিই ভালো। কিরে ভাই, প্রেমে পড়ে গেলি নাকি? তেমনটা নয়, দেখ তোর সাথে কোন কাজটা করি না আমি, তবে তুই যখন ভালো কাউকে। কথার মাঝে আহানকে থামিয়ে দিল অর্ণ। ছেলেটার চেয়ার শক্ত হয়ে গেল, কপালের রোগ স্পষ্ট। টেবিলটা খামচে ধরে চাপার রাখ নিয়ে বলল, ভুলই হয়, আর আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। আর ওরা নিরাপদ। আচ্ছা, মেয়েটার কথা বাদই দিলাম, তবে পূর্বকে কেন বাঁচালি তুই? ওকে কোন দিক থেকে নিরাপদ মনে হয়? শালা হারামির বাচ্চা ওই পূর্ব। অন্য এগুলো কেমন ভাষা? আহানের প্রতিবাদে তাচ্ছিল্য হাসলো অর্ণ। চাপা হাসির গুঞ্জন ফেলে বলল, সবাই এক। ব্যথিত হলো আহান। অর্ণের হাতটা ধরতে তা ছাড়িয়ে দিল ছেলেটা। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, পূর্বর বিষয়ে খোঁজ নিয়ে দেখ, কার সাথে বিছানা মাতাতে ব্যস্ত। ওর মতো লাফাঙ্গার দুটো নেই। আর ফার্দার ওকে আমার ভাই বলে সম্বোধন করবি না, কারণ সামাদ চৌধুরীর পাপও ও বুঝলি, কলঙ্ক ও। অর্ণ চলে গেল। টেবিলে হাত রেখে তাতে মাথা গুঁজে দিল আহান। ছেলেটার মনে একটুও শান্তি নেই। ক্লাসে বারবার মায়া অর্ণর দিকে তাকাচ্ছে। অর্ণ এবার খুব বিরক্ত হলো। মেয়েটার দৃষ্টিতে প্রেম কম, সন্দেহ বেশি। এ কেমন মায়া? ক্লাসে টিচার প্রবেশ করার ধ্যান থেকে বেরিয়ে আসলো অর্ণ। চশমাটা ঠিক করে বই নিয়ে বসলো। স্যার সবাইকে বুঝিয়ে বলেন, স্টুডেন্ট, খুব দ্রুত একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। ক্রিকেট ম্যাচ হবে। ক্লাস বনাম ক্লাস। তোমাদের জন্য রইল শুভকামনা। কে কে অংশগ্রহণ করবে নামের তালিকা জমা দিও। ওকে স্যার। সবাই একযোগে বলে উঠল। চাপা উত্তেজনা ভরে গেছে ক্লাস। তবে সামনে পরীক্ষা রেখে ম্যাচ দেওয়াটা উচিত হয়নি। হতাশ শ্বাস ফেল অর্ণ। রিদি এসে বলল, একটা কথা বলবো? জি বলুন। তোমাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। থক করে উঠল অর্ণের মন। রিদি ওকে চিনে ফেলে না তো? প্রসঙ্গ স্বাভাবিক করতে অর্ণ বলল, হয়তো রাস্তায়। হতে পারে। এনিওয়ে, তুমি এত চুপচাপ কেন থাকো শুনি? হুম হুম। আর তাছাড়া এই যুগে এসে কোনো ছেলে ভার্সিটিতে চুলে তেল ইউজ করে আসে নাকি? হুম। আর তেল দিও না, কেমন কেমন যেন বোকা বোকা লাগে। জি। তুমি কি স্বল্পভাষী? বাক্যটি পিছন থেকে বলল মায়া। অর্ণ যেন কিছুটা ঘাবড়ে গেছে। মায়া বেশ খুঁটিয়ে দেখলো ওকে। ও হ্যালো, কোথায় হারিয়ে গেলে? জি আপা। রাগে দুঃখে মায়ার ইচ্ছে হলো অর্ণকে মেরে ফেলতে। একই ক্লাসে পড়ে ওকে আপা বলে সম্বোধন করে। হৃদি মুখ টিপে হাসছে। মায়া গট গট করে শব্দ তুলে চলে গেল। হৃদি এক পলক তাকিয়ে বলল, আমি যতদূর বুঝি, আর যাই হোক, তুমি বোকা নাও, তবে তেলের জন্য কেমন যেন লাগে। ও তুমি আমাকে ইগনোর করছো? না তো। হতাশা ভরা শ্বাস ফেল হৃদি। এই কার পাল্লায় পড়ল ও? মায়ার জন্য এমনটা হচ্ছে। প্রতিটা ছেলেকেই সন্দেহ তালিকায় রেখে দিয়েছে। কি আশ্চর্য! বাসায় ফেরার সময় মায়ের সাথে কথা বলেছিল হৃদি। মায়ার দিকে পূর্ণ নজর ফেলে হৃদি বলল, আর কয় মাস থাকবে তুমি? বেশি নয়, 2 মাসের মতো। আসলে আমি বিগত বছরগুলো
অনেক ভার্সিটি ঘুরেছি, সেখানে অনেকেই বাজে কাজের সাথে জড়িত, তবে মাফিয়া নয় কেউই। আমাদের টিম পাগল হয়ে খুঁজে চলেছে। এদিকে বলতে গেলে আমি নতুন জয়েন করেছি, তাই চাপটা বেড়েছে। বাট মায়া, আমার মনে হয় না ওই ছেলেটা এমন কিছু। আই উইশ। আচ্ছা, আমি যাচ্ছি। হুম। রীতি চলে গেল। মায়া একটি গাছের ছায়ায় এসে দাঁড়ালো। কেন যেন অর্ণকে ওর সন্দেহ হয়, তবে অর্ণ যদি মাফিয়া হয় তবে জেসে আসবে কেন ওর কাছে। ফুডকার্টে বসে 2 প্লেট চাউমিন শেষ করে দিল সাব্বির। ছেলেটার গ্রসের খাওয়া দেখে হা হয়ে তাকিয়ে আছে আহারের মুখ। অর্ণ মুখ টিপে হাসছে। খেতে খেতে সাব্বির বলল, দোস্ত, তোরা আমাকে এত ভালোবাসিস, আগে কেন বলিসনি? জানিস এই খাবারে কি আছে? কি? পয়জন। সাব্বিরের মুখ থেকে ছিটকে পড়লো খাবার। গলায় কিছুটা আটকে গেল বোধহয়, যার বারবার গলায় হাত বোলাচ্ছে। ওর নাজেহাল অবস্থা দেখে গগন কাঁপিয়ে হাসতে লাগলো অর্ণ আর আহান। অর্ণের কাঁধে হাত রেখেই বলল, কি দিলি ভাই? এক কথাতেই সব শেষ? এটাই অর্ণ চৌধুরীর খেলা। রাগে দুঃখে উঠে গেল সাব্বির। আহান বাধা দিয়েই বলল, খাবার ফেলে রাখতে নেই, খেয়ে নে সাব্বির। হারামিরা, তোরা সব সময় এমন করিস। মানছি আমি বেশি খাই, তাই বলে এভাবে অপমান। আহ সাব্বির, এমন করছিস কেন? দেখ অর্ণ, আহান দীর্ঘশ্বাস ফেল। বন্ধু মহলটা বড্ড খাপছাড়া। একজন এক একটা রহস্যময় বার্তা নিয়ে থাকে। অর্ণ বেশ কষ্ট করে সাব্বিরকে বসালো। অন্যদিকে ফিরে খাবার খাচ্ছে সাব্বির। হঠাৎ করে অর্ণ বলল, রিদিকে কিডন্যাপ করতে হবে। কেন? কাজ আছে। সাব্বির খাবারটা পাশে রেখে দিয়েই বলল, তুই কি করতে চাচ্ছিস বলতো? রিদির অসম্মান। সাব্বিরকে থামিয়ে দিল অর্ণ। চোখ ছোট করেই বলল, আমি সেসব কিছু বলিনি, তবে রিদিকে নিয়ে যেন সমালোচনা পড়ে যায় সেটাই করব আমি। দোস্ত, রিদি তোর গার্লফ্রেন্ড লাগে? না, বোন? না। তাহলে এর মাঝে কথা বলবি না হার। সাব্বিরের দৃষ্টিতে হতাশা। আহার নিজেও বুঝতে পারছে না রিদিকে নিয়ে কেন এত সমস্যা অর্ণের। মেয়েটার দোষ একটাই, সেদিন ফুল সময়ে লাইব্রেরিতে এসে পড়েছিল। খাবারের বিল মিটিয়ে দিল অর্ণ। চুপি চুপি আহানকে কিছু একটা বলতেই সাব্বির বলল, কি বললি ওকে? তোকে কেন বলবো? অর্ণব, আমি কিন্তু তোর ডান হাত। এক্স্যাক্টলি। ডান হাত কি করবে বাম হাত জানবে না, আর বাম হাত কি করবে ডান হাত জানবে না। তুই কখনো আমাকে বন্ধু ভাবিস না। সাব্বিরের গোমরা মুখ থেকে বেশ মজা পেল অর্ণ। ইশারা করে চলে গেল আহান। সাব্বিরের কাঁধে হাত রেখে অনেকটা পথ আসলো। ঠিক তখনই চোখ গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা মায়ার দিকে। কারোর সাথে কথা বলছে। বাঁকা চোখে তাকালো অর্ণ। মায়া নিজেই মায়া। আশ্চর্যজনকভাবে মায়াকে ওর কারো মায়ায় পড়তে হবে, আর তা হলো অর্ণের মায়ায়। কথা কমপ্লিট করে পিছন ঘুরতেই আড়ালে চলে গেল অর্ণ। সাব্বির এক পলক তাকিয়ে অর্ণকে খুঁজে পেল না। কণ্ঠটা পরিষ্কার করে যেই না ডাকবে তখনই ফিস ফিস করে অর্ণ বলল, মায়া এখানে। চুপ হয়ে গেল সাব্বির। ভাবটা এমন যেন কেউ ছিলই না ওর সাথে। মায়া চলে যেতে অর্ণ বেরিয়ে আসলো। সাব্বির বলল, মায়া পড়বে মায়ার, তবে রিদির কি দোষ? ওর কোনো দোষ নেই, আর এটাই ওর দোষ। তবে খারাপ কিছু করিস না দোষ। আরে না, পাগল নাকি? এমনিতেও মেয়ে মানুষের প্রতি লোভ নাই আমার। ইস, জগতের কেউ বিশ্বাস করবে না এই কথা। মৃদু হাসলো অর্ণ। সাব্বিরের পিঠে কিল বসিয়ে বলল, প্রতারণা করার ফলস্বরূপ তাদের সাথে বাজে কিছু ঘটেছে, বাট রিদির কোনো দোষ নেই, আর এই দোষেই ওকে শাস্তি দিব। সাব্বির চোখ পিট পিট করে তাকিয়ে রইল। অর্ণ যদি আবার হিংস্র হয়ে যায় তবে রীতির কপালে দুঃখ আছে। আর মায়া তো ফেসে গেছে। এই মুহূর্তে নিজের প্রতি রাগ হচ্ছে সাব্বিরের। কেন যে চ্যালেঞ্জ ছুড়ল অর্ণকে? না হলে হয়তো মেয়ে দুটোকে এভাবে বিপদে পড়তে হতো না। অবশ্যই মায়ার বিষয়টা আলাদা। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সুফিয়ার মাথা টিপে দিচ্ছে অন্য। দাদির প্রতি প্রচণ্ড ভালোবাসা ওর, আর বাবার প্রতি ক্ষোভ। সুফিয়া আয়নাতে নাতিকে দেখে চলেছেন। একটা ভুল দৃশ্য বাবা ছেলের সম্পর্কটা কতটা খারাপ করে দিয়েছে। 6 বছর পূর্বে সেই দুর্ঘটনায় কত কিছু আড়াল হয়ে গেল। চোখ ভিজে গেল ওনার। চোখ মুছে বললেন, দাদু ভাই, তোমার চোখ মুখ কেমন কেমন লাগছে? কেমন লাগছে দাদি আম্মা? শুকনো আর মনমরা। এমনিতেই, আজ একটা কাজে যাব তো তাই।
হুম, মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত তুমি। একটুও নয় দাদি আম্মা, আসো, তোমার খাবার নিয়ে আসছি আমি। আচ্ছা। অর্ণ চলে যেতেই বালিশের নিচ থেকে ছবি বের করলো সুফিয়া। একটা মহিলার ছবি, যার কোলে রয়েছে ছোট্ট একটি ছেলে। সুফিয়ার বুক হ হ করে উঠলো। এই ছেলেটাও তো ওর নাতি, কিন্তু কাছে নেই। দাদি আম্মা, অর্ণের কণ্ঠ কর্ণপাত হতে ছবিটা লুকিয়ে ফেলেন তিনি। মৃদু হেসে বললেন, খাবার এনেছো দাদু ভাই? হ্যাঁ, খাইয়ে দিব। না থাক, তুমি যাও, ব্যস্ত দেখাচ্ছে। খাবার রেখে চলে গেল অর্ণ। দীর্ঘশ্বাস ফেললেন সুফিয়া। মানুষের জীবন নিয়ে কল্পনা করে শেষ করা যাবে না। শপিং করে বাড়ি ফিরছিলেন হৃদি। ঠিক তখনই কালো গাড়ি এসে থামলো ওর নিকট। ভুরুকুটি করে তাকালো মেয়েটি। তবে কিছু বোঝার পূর্বেই টেনে গাড়িতে তুলে নিল ওকে। হঠাৎ আক্রমণ হওয়ার কারণে প্রতিবাদের সুযোগও হয়নি ওর। তবু চেঁচানোর চেষ্টা চালালো। মুখ দিয়ে মৃদু গংড়ানোর শব্দ এলো। অর্ণ বিকট হেসে বলল, বলেছিলাম না সুইট হার্ট, তোমাকে শাস্তি পেতে হবে। এবার বুঝবে মজা। দিদির বুকটা হু হু করে উঠল। অজানা ভয়ে বুকের ভিতর টিম টিম আওয়াজ হতে লাগলো। অন্যের ভয়ে চিনতে পারেনিও, কারণ ভয়েস পরিবর্তন করার মতো দারুণ একটি গুণ রয়েছে ছেলেটার। আহানকে নির্দেশনা দিতেই মুখে স্প্রে করে দিল হৃদির। মুহূর্তে অর্ণের বুকে ঢলে পড়ল হৃদি। ফিসফিস কণ্ঠে অর্ণ বলল, প্রচণ্ড ভুগতে হবে তোমায়। হঠাৎ করেই এলোমেলো করে দেওয়ার শাস্তি তো পেতেই হবে সুইট হার্ট। এখন কোথায় যাবি? শহর থেকে বহু দূরে। ওকে। গাড়ির গতি বাড়িয়ে দিল আহান। যদিও এ কাজে আহানের মন সায় দিচ্ছে না, তবে অর্ণকে থামানোর শক্তিও নেই ওর। হৃদির মুখটা বর্ণহীন হয়ে গেল। বোতল থেকে একটু পানি নিয়ে মেয়েটার মুখে হালকা করে মুছে দিল। ছোট বাচ্চাদের মতো করে আছে হৃদি। প্রচন্ড হাসি পেল অর্ণের। মেয়েটার কপালে কপাল ঠিকই বলো। বাচ্চাদের মতো দেখতে হলে কি হবে? আমি শাস্তি কমাবো না বেবি। শহর থেকে দূরে একটি জঙ্গলের কাছে গাড়ি থামালো আহান। অর্ণ কখনো ভূতের ভয় পায় না, তবুও আহান বলল, আমি থাকি? না। গাড়িটা অন্তত থাক। হুম, যদি কোনো বিপদ ঘটে? ঘটবে না। কিন্তু ভাই। বললাম তো, যা। কথা বাড়ালো না আহান। গাড়ি ঘুরিয়ে চলে গেল। দিদিকে কোলে নিয়ে জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করলো অর্ণ। ঠান্ডা এক হাওয়া এসে ওর মুখে স্পর্শ করলো। হঠাৎ ভালো লাগার ছেয়ে গেল পুরো শরীর। হৃদিকে আর একটু চেপে ধরল অর্ণ। এত নিষ্পাপ মুখ দেখলে ভয় কাজ করে কখনো? খড়ের বিছনায় হৃদিকে শুয়ে দিল অর্ণ। ফিসেল হাসিতে রাঙা ওর মুখ। মেয়েটার সুন্দর মুখশ্রীতে ধীরে ধীরে ফু দিল। মেয়েটা এখনো জ্ঞানহীন। আশেপাশে জলাশয় নেই বললেই চলে। তাছাড়া এই ছোট্ট কুটিটা নেহাতে শখের বসে তৈরি করেছিল অর্ণ। নিজের সকল দুঃখ হতাশ ধামাচাপা দেওয়া হয় এখানে বসেই। আধ ঘন্টা পর চোখ পিট পিট করে তাকালো হৃদি। সতর্ক হয়ে গেল অর্ণ। মুখের মাস্কটা পরে নিল, হৃদির কাছে এলো। মেয়েটা মাথা চেপে বসে আছে। অর্ণ বলল, ঘুম কেমন হলো সুইট হার্ট? আপনি আপনি কে? ভুলে গেলে জান, আমি তোমার একমাত্র প্রেমিক। কি বলছেন? কি এসব? আর এটা কোথায়? তোমার শ্বশুর বাড়ি। কথাটা বলেই হ হ করে হাসতে লাগলো অর্ণ। হৃদি এখনো পূর্ণ জ্ঞানে নেই। অর্ণ এগিয়ে এলো। মেয়েটার হাতটা স্পর্শ করতে আগুনের গলার মতো জ্বলে উঠল যেন। স্পর্শ করবেন না আমায়। তোমাকে স্পর্শ করার জন্যই তো নিয়ে এসেছি বেবি। দেখুন, আপনার মতলব কিন্তু খারাপ। এটা তো জানি আমি। মাথাটা চেপে ধরে রাখলো হৃদি। সব কেমন গলিয়ে যাচ্ছে। হৃদির এমন হাল দেখে বেশ লাগছে অন্যের। মুখ দিয়ে সুর বাজিয়ে বলল, চলো বেবি, কাজ শুরু করা যাক। কিসের কাজ? ভেঙে বলবো। দেখুন, আমাকে ছেড়ে দিন। সন্ধ্যা হতে চলেছে। আমার বাড়ির লোক চিন্তায় আছেন। উফ সুইট হার্ট, তুমি তো বড্ড বেশি কথা বলো। কথার মাঝে হৃদির বাহুতে স্পর্শ করল অর্ণ। মেয়েটার গা ঘিন ঘিন করে উঠল। চোখ ফেটে পানির অশ্রু নেমেছে। চাপা কান্না মিশ্রিত কণ্ঠেই বলল, কি দোষ আমার? কেন এভাবে তুলে নিয়ে এসেছেন? দয়া করে আমায় ছেড়ে দিন ছাড়বো না। প্লিজ। এসব ঢং করবে না একদম। আমি যা বলবো, যা করব তাই করবে তুমি। প্রচন্ড রাগ হলো হৃদির। হাত দিয়ে ধাক্কা দিল অর্ণকে। হঠাৎ ধাক্কায় পড়ে গেল অর্ণ। দাঁতে দাঁত চেপে নিজের রাগ সরবরণ করলো ছেলেটা। প্রচন্ড তেজ ওর। বিক্ষিপ্ত মন নিয়ে উঠে বসলো হৃদি। পালাতে যেতেই ঝাড়ের গতিতে খপ করে হাত ধরে নিল অর্ণ। পিছনে হাই মুড়ি বলল, বড্ড তেজ তোর, তাই না? ছাড়ুন, ছাড়ুন বলছি। ব্যথা লাগছে আমার। লাগার জন্যই তো ধরেছি।
ভেবেছিলাম ছেড়ে দিব, কিন্তু তুই সেটার মান রাখলি না। হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছে রিদি, চোখ থেকে অনবরত পানি ঝরছে। মৃদু আর্তনাদ করে বলল, দয়া করুন আমায় ছেড়ে দিন না। কি ক্ষতি করেছি আপনার? এত সহজে তোর মুক্তি নেই। কথাটা বলে রিদিকে ফেলে দিল অর্ণ। হাত লাল হয়ে গেছে, কান্না করতে লাগলো মেয়েটি। অর্ণের পাশের মনে একটুও মায়া হলো না। রিদির কান্নার শব্দে মাথা ধরে গেল অর্ণের। খুব রাগ হচ্ছে এখন, নিজেকে শান্ত রাখতে পারছে না কিছুতেই। মেয়েটার মুখে চাপ দিয়ে বলল, একদম কান্না করবে না, এসব নাটক বন্ধ করো। ব্যথা পেয়েছো তুমি, যত সব। রিদি নাক টেনে রিদি রাগ টেনে রিদি নাক টেনে কাছে। অর্ণ এবার হুমড়ি খেয়ে পড়ল। এক চুলের মুঠি ধরতে আর্তনাদ করে উঠল মেয়েটা। ওর হাত অর্ণের বাহুতে স্পর্শ করতে কেঁপে উঠল অর্ণ। রিদিকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। এবার ভালো করে তাকালো অর্ণ। রিদির মুখটা লাল হয়ে আছে, হাতের তালুর একটু নিচে বেশ ভালো রকম রক্ত জমাট বেঁধেছে। মায়া হলো ওর, হালকা পায়ে এগিয়ে গেল। রিদি ভয়ে কাঁপছে। অর্ণ মৃদু কণ্ঠে বলল, ডোন্ট ক্রাই, আই এম সরি, আই এম রিয়েলি সরি। পাশার মানুষের মুখ থেকে এমন কথা শুনে বিস্ময়িত চোখে তাকায় রিদি। কালো মাস্কের আড়ালে ছেলেটাকে দেখতে পেল না ও। অর্ণথির হাতে রিদির গালে স্পর্শ করলো। আমাকে স্পর্শ করবেন না একদম। রিদি ভেবেছিল আবারও ওকে আঘাত করবে, কিন্তু ওর ধারণা ভুল করে দিয়ে মসৃণ ভাবে ওর গালে হাত বুলিয়ে দিল অর্ণ। রিদির ভয় হচ্ছে, ভীষণ ভয়। অর্ণ বলল, রিয়েলি সরি, আমাকে রাখিও না আর। রাগ হলে মাথা কাজ করে না, কেমন? কে আপনি? মেয়েটার হঠাৎ প্রশ্ন থমকে গেল অর্ণ। চাপা কণ্ঠে আর একটু গাঢ় করেই বলল, তোমার একদিনের বর। হোয়াট? মজা পেয়েছেন আপনি? এখন মজা করব। দেখুন, আপনি যদি কিছু করেন তো 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 আমি আপনাকে মেরেই ফেলবো। ওয়েট ওয়েট, আমায় মারবে তুমি? আচ্ছা, বসে আছি, মারো। 5 মিনিট সময় দিলাম, যত পারো আঘাত করো, কিচ্ছু করব না। রিদি এক মুহূর্তে থমকে থেকে সত্যি সত্যি হাত দিয়ে কিল ঘুষি দিতে লাগলো ওকে। অর্ণ হাসতে হাসতে রসিকতার সুরেই বলল, মেরে ফেলবে নাকি? একদম মেরে দিব। কে আপনি? আপনার মতলব কি? সামান্য ঝুঁকলো অর্ণ। রিদি একটু পিছিয়ে যেতে এক হাতে জড়িয়ে ধরে কাছে নিয়ে আসলো। ছুটোছুটি করছে রিদি। অর্ণ ফিস ফিস করে বলল, এই ঘন জঙ্গলে একটা ছেলে একটা মেয়েকে কোনো কারণে নিয়ে আসতে পারে, সুইট হার্ট? এতক্ষণ পর সচকিত হলো রিদি। চোখে মুখে ছড়িয়ে পড়লো আতঙ্ক। অর্ণ আর একটু এগিয়ে বলল, কাম অন বেবি, লেটস। পুরো কথাটা শেষ করতে পারলো না অর্ণ। তার পূর্বে ভে ভে করে কেঁদে উঠল রিদি। অর্ণ যেন আহাম্মক বনে গেল। এটা কোন স্টাইলের কায়দা? এই মেয়ে, হুশ, কাঁদো কেন? দেখুন, আপনি কিছু করলে আমি আত্মহত্যা করব। করো, নিষেধ করেছে কে? আশ্চর্য! আপনার পা ধরছি, আমাকে যেতে দিন প্লিজ। আগে পা ধরো। হৃদি হতাশার দৃষ্টিতে তাকালো। নেহাতে বিপদগ্রস্ত ও অনিচ্ছা থাকা সত্ত্বেও অর্ণের পা স্পর্শ করলো হৃদি। ফিক করে হেসে দিল অর্ণ। হাসতে হাসতে একদম হৃদির উপর ঢলে পড়ছে যেন। হৃদি হালকা করে ধাক্কা দিল, তবে কোনো কাজ হলো না। অর্ণ হাসতে ব্যস্ত দেখে এক ছুট লাগালো ও। অর্ণের কপালে ভাঁজ সৃষ্টি হলো। হৃদির পিছনে পিছনে দৌড়াতে লাগলো। মেয়েটা ওড়না পড়ে আছে, সেদিকে আপাতত কোনো খেয়ালই নেই। এখন লক্ষ্য বেঁচে ফেরা। অর্ণ মাঝপথে এসে হারিয়ে ফেললো ওকে। চিৎকার করে বলল, রিদি, রিদি, হু আর ইউ? দেখো, আমাকে রাগিও না, তাহলে কিন্তু ছাড়বো না। খাপটি মেরে রইল রিধি। চারপাশে চোখ বুলিয়ে অর্ণপথে হাঁটতে লাগলো অর্ণ। সুযোগটা কাজে লাগিয়ে ছুট লাগলো রিধি। হাওয়ার মতো এসে চাপটে ধরলো অর্ণ। ছেলেটার গা থেকে টপ টপ করে ঘাম ঝরছে। রিধি ছোটাছুটি করছে দেখে অর্ণ শান্ত কণ্ঠেই বলল, ছেড়ে দিব, তবে এমনটা করবে না। শোনো, পালানোর চেষ্টা করলে বড় ক্ষতি করে দিব। ছেলেটার হঠাৎ শান্ত কণ্ঠ শুনে থমকে গেল রিদি। ছোটাছুটি বন্ধ করে দিল একদম। কোনো কথা না বলে রিদিকে কোলে তুলে নিল অর্ণ। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে। অর্ণ বলল, এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাবে। আপনার মুখেই তো দেখলাম না। দেখা লাগবে না, এখন চুপচাপ থাকো। এতক্ষণ পর ওর খেয়াল হলো অর্ণের কোলে অবস্থান করেছে। পুনরায় চেঁচাতেই অর্ণ বলল, আর একটা শব্দ করলে ফেলে দিব, স্টুপিড। রীতি তবুও চেঁচানো শুরু করলো। সত্যি সত্যি অর্ণ ওকে ফেলে দিল। এবার খুব জোরে চেঁচিয়ে উঠল মেয়েটি। প্রচন্ড ব্যথা পেয়েছে কিনা ফেল ফেল করে তাকে রইল অর্ণ। কাকে কিডন্যাপ করলো ও? আস্ত এক রাম ছাগল।
মেয়েটির চুল টানছে অর্ণ। বারবার এমনটা করায় বিরক্ত হচ্ছে খুব, তবে মুখে কিছু বলার উপায় নেই। কস্টেপ দিয়ে আটকে রেখেছে মুখ, তার হাত বেঁধে রেখেছে। অর্ণ যেন ছোট করে বাচ্চা, মেয়েটাকে সুরসুরি দিচ্ছে বারংবার। রিদি করের মধ্যে একটু সরে বসলো। অর্ণ চোখ রাঙিয়ে বলল, আর একটু দূরে গেলে প্রচণ্ড খারাপ কিছু হবে। দিদি মুখ দিয়ে শব্দ করছে। সে সে বোঝাতে চেষ্টা করছে, সব বোঝাও না বোঝার মতন করছে অর্ণ। দিদি আবার চোখ রাঙালো, তা দেখে হেসে কুটি কুটি অর্ণ। হাসতে হাসতে দিদির উপর পড়ে যাচ্ছে, তো আবার ওর চুল টানছে। এতটা অস্বস্তিময় সময় কখনো যায়নি দিদির। খুব কান্না পাচ্ছে অর্ণ চোখ নামিয়েই বলল, খিদে পেয়েছে। খিদের কথা শুনে ভুলে যাওয়া খিদেটা চওড়া হয়ে গেল। মাথা ছাকালো রিদি। ওর এত উত্তেজনা দেখে ব্যাগ থেকে কাপ নুডলস আর গরম পানি বের করলো অর্ণ। পেটে যেন হামাগুড়ি খাচ্ছে ইঁদুররা। বিষয়টা লক্ষ্য করতে অর্ণ যেন ফান্দি আটলো। নুডলসের বক্স থেকে নুডলস খেতে লাগলো। ফেল ফেল করে তাকে রইল রিদি, অথচ দিচ্ছে না অর্ণ। এবার রিদি মুখ দিয়ে ডাকার চেষ্টা করলো, তবে অন্যদিক ফিরে খেয়ে চলছে অর্ণ। খিদের কারণে কান্না করে দিল রিদি। অর্ণ ঘুরে বলল, এমন পেটুক কেন তুমি? খেয়ে খেয়ে ফুলে গেছে। ওজন কত? কোলে নিতে গিয়ে আমার ঘাড়ের রক জেগে গিয়েছে। রিদির ইচ্ছা হচ্ছে অর্ণের মাথাটা ফাটিয়ে দিতে, কিন্তু কোনো উপায়ই নেই। অর্ণ হাসতে হাসতে ওর মুখের কাছে এলো। মুখ থেকে কষ্টে ফুলতে গট গট করে রিদি বলল, আপনি কি মানুষ? এমন অসভ্য কেন? একে তো ধরে নিয়ে এসেছেন, জানি না বাসায় কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমনিতেই আমার অবস্থা খারাপ, তার উপর খাবারও দিচ্ছেন না। আর কত সহ্য করব আমি? মেরে ফেলার ইচ্ছে থাকলে মেরে ফেলুন। প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনলো ও কানে তুললো না অর্ণ। রিদির মুখের সামনে খাবার নিয়ে বলল, হা করো। হাত খুলে দিন, আমি একাই খেয়ে নিব। না, পালিয়ে যাওয়ার ধান্দা। আমার ভালো লাগছে না এসব। কি ক্ষতি করেছি আপনার? কিছু করনি, এখন হা করো, নয়তো এটা ও পাবে না। রিদি বুঝলো এমন পাষাণ লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই হাঁ করেই নিল। খুব যত্ন নিয়ে নুডলস তুলে দিল অর্ণ। রিদির চোখের করে জল চিকচিক করছে। ধীর কণ্ঠে অর্ণ বলল, কান্না করিও না, বি স্ট্রং। তাছাড়া আমি কিছু করব না, কালকেই ছেড়ে দিব। সত্যি? মেয়েটার দৃষ্টি দেখে হাসলো অর্ণ। মাথা ছাকিয়ে বলল, হ্যাঁ, সত্যি। হৃদির মনে কিছুটা স্বস্তি মিলল। অর্ণের ইচ্ছে ছিল হৃদির নামে বদনাম রটিয়ে দেওয়া, কিন্তু কেন যেন সিদ্ধান্ত বদলে নিল। তাছাড়া মেয়েটা যথেষ্ট ভয় পেয়েছে, আর ওর পিছনে এভাবে সময় নষ্ট করার মতো সময়ও নেই ওর কাছে। আকাশে চাঁদ, তবে পূর্ণরঙ্গ নয়, অর্ধচন্দ্র। হালকা আলোতে অর্ণের শরীরটা দেখা যাচ্ছে, তো মুখটা দেখার উপায় নেই। মাস্কটা এমন ভাবে লাগানো যে একটুও বোঝার উপায় নেই। ধীরে ধীরে অর্ণের কাছে আসতে লাগলো রিদি। অর্ণ গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগটাই যেন চাইছিল ও। হাত বাঁধা, তবে খুব কষ্ট করে পেছন ঘুরে যেই মাস্কটা টান দিতে যাবে, অমনি হেসকা টান দিল অর্ণ। সোজা অর্ণের উপরে গিয়ে পড়লো রিদি। চোখ মুখ খিসে বন্ধ করা। দীর্ঘশ্বাস ফেলে অর্ণ বলল, বেশি করতে নিষেধ করেছিলাম, এর ফল কিন্তু ভালো হবে না। সরি সরি, আর হবে না। যাও, নিজের জায়গায় গিয়ে ঘুমাও। খুব চেষ্টা করেও অর্ণের উপর থেকে উঠতে পারল না রিদি। হাত পা যে বাঁধা। অর্ণ এক হাতে জড়িয়ে ধরে ফিসিল হাসি দিয়ে বলল, থাকো এইভাবে, এটাই তোমার শাস্তি। না, আমি থাকবো না। প্লিজ আমাকে ছাড়েন। না, ছাড়বো না। প্লিজ। বেশি কথা বললে 2 হাতে জড়িয়ে ধরবো। হৃদি থ মেরে গেল। ছেলেটার চরিত্র নিয়ে দুটো প্রশ্ন মাথায় আসে। একবার মনে হয় ভালো, আর একবার মনে হয় খারাপ। না, ভালো না। এইভাবে থাকলে বোধ হয় ওর দম বন্ধ হয়ে যাবে। নড়াচড়া করতেই জপটে ধরলো অর্ণ। হৃদির ইচ্ছে করছে মাটির ফাঁকে পড়ে মরে যেতে। অর্ণ বলল, কথা বলিও না, আর এত ভেবো না। আমি হালকা করেই স্পর্শ করলাম, যাতে আর কোনো মতলব না বের করতে পারো। ছাড়ুন না প্লিজ, আমার অস্বস্তি হচ্ছে। আগে ভাবা উচিত ছিল, সুইট হার্ট। এতক্ষণ ভালো ব্যবহার করা একটাই কারণ, যাতে ওকে ছেড়ে দেয়, কিন্তু কোনো লাভই হলো না। এমন বাজে পরিস্থিতিতে কি করে আসে তা হৃদি ভালো জানে। সকাল সকাল ঘুম ভাঙে হৃদির। চোখ মেলে দেখলো অর্ণকে জড়িয়ে আছে।
কখন ঘুমিয়ে পড়েছিল খেয়ালই নেই। হতাশার শ্বাস ফেল মেয়েটা। এভাবে একটা ছেলে জড়িয়ে থাকাটা কতটা অস্বস্তির আর খারাপ লাগে তা এমন পরিস্থিতিতে না পড়লে বোঝাই যায় না। হৃদি কেমন অনুভূতি হারিয়ে ফেল। এই পরিস্থিতি তার কাম্য নয়। এক যন্ত্রণার সময়। টলমলের চোখে তাকায় অর্ণ। হৃদিকে দেখে ঠোঁট প্রসারিত করলো, তবে মাস্কের কারণে সেটা দেখা গেল না। গুড মর্নিং। গুড মর্নিং। অর্ণর চোখে মুখে তা ছিল, যদিও সেই সব দেখতে পেল না হৃদি। ব্যস্ত হয়ে বলল, প্লিজ ছেড়ে দিন আমায়। দিব, তবে আজ না, কাল। কি? হৃদির চোখ গোল গোল হয়ে আছে। অর্ণ কিছু বলবে ঠিক তখনই ফোনটা বেজে উঠল। একটু আড়াল হতেই ফোনের ওপাশ থেকে আহান বলল, ভাই, মায়া সম্পর্কে সবটা জানতে পারিনি আমরা। ওকে, কতটুকু জেনেছিস? খবর আছে মায়া কোনো ইনভেস্টিগেশনে এসেছে। চিন্তিত হলো অর্ণ। হৃদি ভে ভে করে কান্না শুরু করে দিয়েছে। অর্ণ এক পলক তাকিয়ে হাসলো, বলল, ওকে, দেখি কি করা যায়। হুম। আচ্ছা শোন, হৃদির ফ্যামিলি থেকে কি অবস্থা? পাগলা কুত্তার মতো ঘুরছেন ওনারা। মেয়েটা কি ঠিক আছে তো? হো, শি ইজ ফাইন। ওপাশ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসতে লাগলো। অর্ণ একবার তাকালো হৃদির দিকে। আজ যে দিয়ে আসবে। আহান বলল, তাহলে রাখছি। রাখ। তার আগে বল, আমি কি খুব খারাপ? আমার জানা মতে না, না হলে তোর সাথে এতগুলো বছর পার করতাম না। শালার কপালটাই খারাপ। যতই খারাপ হওয়ার চেষ্টা করি, আমি কিছুতেই পারি না। কিন্তু পুরো দেশ জানে আমি হলাম মাফিয়া। তুই চাইলে সুন্দর জীবন কাটাতে পারতিস অর্ণ। কতবার বললাম, বাট তুই। ছাড় না দোস্ত, জীবন বড় অদ্ভুত। আর আমি তো পাগল। এই পাগলকেই ভালোবাসিস তুই। ওপাশ থেকে করে উত্তর করল আহান। পাপ পাপ বয়ে বেড়াচ্ছে ছেলেটা। আর কতদিন লড়াই করবে ও? অর্ণকে সৎ পথে ফিরিয়ে আনার কোনো পথেই বাকি নেই। তবে ছেলেটা মাফিয়া হয়েই থাকবে, অথচ প্রতিটা কাজের পিছনে ভালো করে উদ্দেশ্যই থাকে। তবে সেই উদ্দেশ্য ঠিক কতটা সফল হয়? হৃদির পাশে গিয়ে থপ করে বসলো অর্ণ। হৃদি অদ্ভুতভাবে তাকালো। এই মুহূর্তে মাস্ক পরা ছেলেটাকে বিপজ্জনক মনে না হলেও সাংঘাতিক শয়তান মনে হচ্ছে। অর্ণ নিজের কণ্ঠ পরিবর্তন করে বলল, মায়াকে চিনো? হ্যাঁ, কেন? কে সে? আমার বান্ধবী। এর বাইরে? আমারই কলেজে পড়ে। এর বাইরে? আপনি কি জানতে চান? আমি বুঝতে পারছি। মায়ার একটা আলাদা পরিচয় রয়েছে, সেটা বলো। আমি জানি না। মিথ্যে বলবে না রীতি, ভয়াবহ কিছু হয়ে যাবে। আমি মিথ্যে বলছি না। তর্ক করে যাচ্ছ আবার, দ্রুত উত্তর দাও। বললাম তো জানি না। এত জোরে চেঁচিয়ে উঠল যে আশেপাশে থাকা পাখিগুলো ডানা ঝাপটে চলে গেল। এক পলক চোখ বুলিয়ে দেখলো অর্ণ। হৃদির গায়ে স্পর্শ করতে গিয়েও করল না। মেয়েটা বেশ চাতুরতার পরিচয় দিয়েছে। অর্ণ ধীর কণ্ঠে শুধালো, তুমি সত্যি জানো না মায়ার পরিচয়? না, জানি না। মিথ্যে বলবে না রীতি, পরিণাম খারাপ হবে। আমি পাই না ভয়, বলবো না আমি। এমন সোজা আর জোরালো জবাবে রেগে গেল অর্ণ। চট করে থাপ্পড় মেরে দিল হৃদির গালে। মেয়েটা যেন হিংস্র রূপ ধারণ করেছে। রাগে ফুঁসতে ফুঁসতেই বলল, মেরে ফেলুন, তবুও বলবো না। আমি ড্যাম শিওর আপনি সেই মাফিয়া যার ভয়ে কাঁপছে দেশ। দেখো রীতি, তুমি ভালোই ভালোই বলো পরিচয়। বলবো না, বলবো না, বলবো না। রীতি, একটু নড়ল না মেয়েটা। রাগ সম্বরণ করলো অর্ণ। হৃদির মাথা হালকা করে স্পর্শ করে বলল, এখনো সময় আছে, প্লিজ বলো। বলবো না। তাহলে এখানেই পড়ে থাকো। রাগে গজগজ করতে করতে চলে গেল অর্ণ। পিছন থেকে হৃদি বলল, আমি কি ক্ষতি করেছি? এই ভরা জঙ্গলে আমাকে কেন নিয়ে এসেছিলেন? কি আপনার উদ্দেশ্য বলুন? কথাটা একটা কথা বলে না অর্ণ। চলে গেল হৃদিকে ফেলে। মেয়েটার হাত পা বাঁধা। কোনো মতে খড়ের বিছানায় গায়ে দিল হৃদি। চোখ মুখ লাল হয়ে আছে। শক্ত থাকার চেষ্টা করেও পারছে না শক্ত থাকতে। পাগল হয়ে গেছিস অর্ণ। ভরা জঙ্গলে মেয়েটাকে একা ফেলে এসে পড়লি। বুঝতে পারছিস এর পরিণাম? আই ডোন্ট কেয়ার। ভাবলেশীন ভাবে সিগারেট খেতে লাগলো অর্ণ। আহানোর বাহু ঝাঁকিয়ে বলল, মানলাম আগের দুটো মেয়ে তোর সাথে প্রতারণা করেছিল, সেই কারণে দুজনের অবস্থা খারাপ করে দিয়েছিস। একজন অন্ধ আর একজন পঙ্গু হয়ে আছে, কিন্তু হৃদির কি দোষ? ওর দোষ কিছুই না।
আমার ইচ্ছেতে আমি শাস্তি দিলাম। মায়ার বিষয় বললেই ছেড়ে দিতাম আমি। দোস্ত, ওর পরিবার পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করেছে। সো পাশান হলি কবে? আগেই ছিলাম, দেখতে পাসনি হয়তো। নিজের চুলগুলো নিজে খামচে ধরলো আহান। অর্ণের গলাটি টিপে দিতে ইচ্ছা করছে, পরক্ষণে মনে পড়ে যায় ছেলেটার পরিস্থিতির শিকার। মনকে শান্ত করে বোঝায় রিদিকে নিয়ে আসবে ও। এক পা যেতেই অর্ণ বলল, যাওয়ার প্রয়োজন নেই, আমি গিয়ে নিয়ে আসছি, তোরা মায়ের পিছনে। আশ্চর্য, একটু আগে যখন বললাম তখন কেন চুপ ছিলি? উত্তর করলো না অর্ণ, সিগারেটটা ফেলে হাঁটতে লাগলো। আহান ফোন বের করে সাব্বিরকে আসতে বলল। সাব্বিরের গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত থাকায় আহান বেশি কিছুই বলল না, বেরিয়ে পড়লো মায়ার পিছু নিতে। মায়া সান্ত্বনা দিচ্ছে রিদির পরিবারকে। পাশে বসে আছেন আতাউর। কথাটা শেষ করে ইশারা করলেন তিনি। মায়া বের হয়ে গেল। আতাউর বললেন, হিদির সাথে কার কার রিলেশন ছিল? নো স্যার, আমি এটাই ভাবছিলাম, হঠাৎ করেই উধাও হলো কি করে। তবে কি তাদের কাজ? আটকে উঠল মায়া। দুদিন ভার্সিটি বন্ধ আছে, তাই ভার্সিটি কারোর সাথে সরাসরি যোগাযোগও করা যাচ্ছে না। আতাউর চিন্তিত কণ্ঠেই বললেন, স্যার এবার খুব রেগে গিয়েছে। বাট আমরা তো কাজ করছি স্যার। ফস করে দম ফেলেন আতাউর। হতাশা দৃষ্টি নিয়ে বললেন, সফলতা নেই কোনো। সেটাই, আমি বিগত দিনগুলোতে অনেকগুলো ভার্সিটিতে ঘুরলাম, বাট লাভ হলো না। বাক শক্তি হারানোর পূর্বে ফজল স্যার বলেছিলেন ভার্সিটির কথা। ভার্সিটির কোনো স্যার বা স্টুডেন্ট এমন কাজ করেছে ভেবেই খোঁজ তো লাগালাম। এখন কি করব স্যার? জানি না মায়া, মাথা কাজ করছে না। ছামাত একের পর এক কল করে যাচ্ছে, সবাই বলছে খোঁজ চলছে, কিন্তু সঠিক রেসপন্স নেই কোনো। এমত অবস্থায় ওনার ইচ্ছা করছে সব ভেঙে ফেলতে। সুফিয়া লেবুর শরবত দিয়ে বললেন, এভাবে চিন্তা করিস না, পাগল হয়ে যাবি। আম্মা বুঝতে পারছো না, একটা মেয়ে নিখোঁজ, যা তা হতে পারে। আর তাছাড়া মেয়েটা আমার কাছের বন্ধুর মেয়ে। খোঁজ কর, তবে একটু সাবধানে বাবা। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। আম্মা, ফেল ফেল করে তাকিয়ে রইল সামাদ। একটা মিথ্যা ওনার জীবনকে শেষ করে দিচ্ছে। একজনের পাপ হয়তো সবাইকে বয়ে বেড়াতে হচ্ছে। কুটিরে এসে কুটিরে এসে রিদিকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গেল অর্ণ। চারপাশে চোখ বুলিয়েও যখন পেল না, তখন চিৎকার করে উঠল, তুমি আছো এখানে? রিদি থাকলে প্লিজ সাড়া দাও। রিদি, হোয়ার আর ইউ? প্লিজ সাড়া দাও। কোনো সারা শব্দ পেল না অর্ণ। কুটির থেকে বের হলো জঙ্গলে। চারপাশে আধার নেমে এসেছে প্রায়। বাড়ির পেছনটা যেতে চোখ পড়ল স্লিপার। বুকটা মোচড় দিয়ে উঠলো আর স্লিপারটার পাশে রেখে ডাকা শুরু করলো। ডান পাশে যেতে চোখ পড়লো হৃদিকে। ছুটে গেল অর্ণ। মেয়েটার গায়ে মাটি লেগে আছে। বিধ্বস্ত শরীরটা দেখেই অর্ণর মন গলে গেল যেন। ওর হাত পায়ের বাঁধন খুলে দিয়ে ধীরে ধীরে হৃদির মুখে থাপ্পড় দিতে লাগলো। চোখ মেলে তাকাতেই ভয় পেয়ে গেল হৃদি। চিৎকার করে উঠে অর্ণকে জড়িয়ে ধরলো, বলতে লাগলো, যা যা, আমি তোদের কিছু করব না। যা যা, আমাকে ছেড়ে দে। অর্ণ বুঝতে পারলো ঋতু ভয় পেয়েছে খুব। ধীরে ধীরে মেয়েটার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠেই বলল, ভয় পেও না, এখানে কেউ নেই, শুধু আমি। চোখ মেলে তাকালো হৃদি। অর্ণের গায়ে অর্ণের গায়ে জোরে ধাক্কা দিল। ইচ্ছা মতো কিলঘুষি দিতে লাগলো। অর্ণ টুই শব্দও করলো না। মেয়েটাকে এক হাতে জড়িয়ে রাখলো শুধু। ভালো লাগছে না একদমই। এসব কিছু একদমই উচিত হয়নি। হৃদিকে বিনা দোষে শাস্তি পেতে হলো। গাড়ি ড্রাইভ করছে অন্য। পাশে ঘাপটি মেরে বসে আছে হৃদি, কোনো কথাই বলল না। সারা দিন না খাওয়া, কাল রাতে এদিকে একটু নুডলস পেটে পড়েছিল। একটা ধারার সামনে গাড়ি থামালো ছেলেটা। এক পলক তাকে চোখ ফিরিয়ে নিল হৃদি। অর্ণ খাবার এনে বলল, খাও। খাবো না। এমনি এমনিতেই উইক, খেয়ে নাও। খাবো না আমি। একজন মাফিয়ার থেকে কিছুই নিব না আমি, কিছুই না। বেশি কথা বলছো তুমি। আরও বলবো, মাফিয়া শয়তান লম্পট। আরো কিছু? চোর বাটপার সবই বলো, তবে ভুলে যেও না কাল সারা রাত আমার সাথে জঙ্গলে কাটিয়েছো তুমি। আমি কিছু করেছিলাম কি? মাথাটা নিচু করে ফেল হৃদি। নাক টেনে খাবার তুলে নিল। প্রচন্ড খিদেতে গুঁড়োর সাথে খেতে লাগলো। অর্ণ ব্যথার স্বরে বলল, সরি, তোমার সাথে এমন করা উচিত হয়নি আমার। জুতো মেরে গরু দান। তাচ্ছিল্যে করো না, ফল ভালো হবে না। আচ্ছা বাদ দাও, একটা কথা বলি শুনিও। কি? মায়ের কাছে আমাকে নিয়ে কিছু বলিও না।
বলে দিব। এটা আমার রিকোয়েস্ট, বাকিটা তোমার ইচ্ছে। মুখ ঘুরিয়ে নিল রিদি। গাড়ি ঘুরিয়ে টান দিল অর্ণ। রিদি চুপচাপ খাচ্ছে, ভালো লাগছে না ওর। কি করবে আর কি বা বলবে। ক্লান্ত শরীরটা বেডে এলিয়ে দিতেই ঘুম এসে ভর করলো অর্ণকে। রিদিকে পৌঁছে দিয়ে সোজা চলে এসেছে। এই লুকোচুরি হামাগুড়ি সবকিছুই অবসর করতে হবে। এভাবে আর কতদিন চলবে। ঘুম ভাঙলো কারো স্পর্শ পেয়ে। চোখ খুলতেই একটা অবয়ব রুম থেকে প্রস্থান করলো। অর্ণের মুখে ছিটিয়ে আছে অশ্রুকণা। নতুন কিছু নয় এটা। সামাদের চোখের জল খুব ভালো করে বুঝতে পারলো অর্ণ। তবে মায়া হলো না, হলো শুধু বিদ্রুপ। ফাঁচিটিতে পা রাখতেই মায়া প্রশ্ন ঝুলি সাজিয়ে দিল। রিদি করে মতে ইগনোর করলো। মায়া ছাড়ার পাত্রে নয়, একেবারে আঠার মতোই লেগে আছে। রিদি বলল, ওকে বলছি। বলো। আসলে কাল আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই ছিলাম। মিথ্যা বলা ছাড়া উপায় ছিল না রিদির। কেন যেন সত্যিটা বলতেই পারছে না মেয়েটা। মায়া বিশ্বাস করছে না দেখেই রিদি বলল, আসলে আমরা দেখা করতে গিয়ে গাড়ি নষ্ট হয়ে যায়, যার ফলে আটকে পড়ি সেখানেই। আর সেই কারণেই আসতে পারিনি। ও, বাট ফোন করে কিছু জানতে পারতে। ফোন সুইচ অফ ছিল, চার্জ ছিল না। ও আচ্ছা, ঠিক আছে। মৃদু হাসলো রিদি। মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। মুখটা কেমন করছে, মনে হচ্ছিল এখনই ধরা পড়ে যাবে। ক্লাসে অন্যমনস্ক রিদি। অর্ণ সেটা লক্ষ্য করে শ্বাস ফেল। ক্লাস শুরু হতে স্যার বললেন, তো গত সপ্তাহে যারা নাম দিয়েছিলে তারা প্রস্তুত তো? এবার কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। সকলে উত্তেজিত হয়ে পড়ল। অর্ণ নিজেও নাম দিয়েছে। খ্যাতমার্কা স্টাইল হয়েও কিছু করতে হবে, যার ফলে মায়া প্রেমে পড়বে। ক্লাস শেষে সবাই মাঠে আসলো। হই হুল্লোড় পড়ে গেছে। সবাই বেশ আনন্দ উল্লাস করছে। একে একে অনুশীলন শুরু হলো। অর্ণকে কেউ পাত্তাই দিচ্ছে না। চশমা ঠেলে একটা ছেলের কাছে গেল অর্ণ। ছেলেটা হাসতে হাসতেই বলল, তুমি পাবে না খোকা। যার ফলে সবাই হাসতে শুরু করে দিল। অর্ণের ইচ্ছা হলো ছেলেটার মাথা ফাটিয়ে দিতে, তবে চুপ করে রইল। একে একে খেলছে সবাই। অর্ণ শুধুই ফিল্ডিং করে যাচ্ছে। সকালে যখন হাঁপিয়ে গেল, অর্ণ ব্যাট হাতে নেওয়ার সুযোগ পেল। ঠিক তখনই একটা ছেলে এসে বলল, ফিল্ডি কর তুই, এভাবে সময় নষ্ট করিস না। ছ মেরে ব্যাটটা নিয়ে গেল। অর্ণ দাঁতের দাঁত চেপে সব সহ্য করলো। মায়া দিকে তাকিয়ে দেখলো চারপাশে চোখ বোলাতেই ব্যস্ত। অর্ণকে যেন দেখছেই না। মেয়েটাকে বাগে ফেলার বড় দুষ্করি না হয়ে যায়। ক্রিকেট খেলা শুরু হবে এখনই। থার্ড ইয়ার আর ফাইনাল ইয়ারের খেলা। সকলের মাঝে উত্তেজনা ভরপুর। অনুশীলনে ফিল্ডিং ভালো করে অর্ণকেও সিলেক্ট করা হয়েছে। তবে সবাই শেষে ওর নাম। টস করা শুরু হলো। টসে জিতে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। অর্ণ যদিও অলরাউন্ডার, তবে ওকে বল করার সুযোগ দেওয়া হলো না। দলের নেতা বল করার এক ওভারে 22 রান চলে গেল। শর্ট টাইমের ম্যাচ হওয়াতে T10 খেলা হবে, অর্থাৎ 10 ওভার করে। প্রথম ওভারে 22 রান পেয়ে প্রত্যক্ষ দল বেশ প্রফুল্ল। থার্ড ইয়ারের মাথায় হাত। তবে ক্যাপ্টেনকে কিছু বলার সাহস নেই। পরের ওভারে ওয়াইড বল হলো দুটো, যার ফলে এক্সট্রা দুটো রান পেয়ে গেল। সবাই যেন ঝিমিয়ে গেল। যা তা অবস্থা একেবারে। রিদির কাঁধে মাথা রেখে মায়া বলল, এরা হারবে নিশ্চয়ই। কি প্লেয়ার দেখেছো? কেউ চশমা পরা তো, কারোরটাই। কেউ শুকনা কাঠি। দেখা যাক। দেখা যাক না, দেখে নিও। মৃদু হাসল রিদি। গ্যালারিতে বসে বসে চারপাশে চোখ বোলালো রিদি। ভেতরটা আনচান করছে। হেরে গেলে সিনিয়র গার্লদের ট্রিট দিতে হবে। কপাল হাত দিয়ে আনমনেতেই রিদি বলল, কেন রে রিদি? কেন এই হাবাদের সাপোর্ট টানতে গিয়ে সিনিয়রদের সাথে চ্যালেঞ্জ নিলি? ঠিক তখনই একদম বাউরান্ডের কাছ থেকে ম্যাচ ধরে নিল অর্ণ। পুরো মাঠে হইচই ভরে গেল। রিদি তো লাফিয়ে উঠল। মায়া তখন নিশ্চুপ। কেন যেন খুশি হতে পারল না। অর্ণকে কেমন যেন লাগলো ওর। রিদি মায়ের হাত চেপেই বলল, দেখলি কি সুন্দর আউট হয়ে গেল? উফ, কি যে আনন্দ হচ্ছে। উত্তরে শুধু হাসলো মায়া। এতক্ষণ পর সবাই যেন অর্ণের দিকে মনোযোগ দিল। অর্ণের শুধু মাথা চুলকালো। ক্রিকেটটা বেশ ভালোই রপ্ত করেছে ও, বাট এদেরকে কে বোঝাবে। পরপর ছক্কা হাতিয়ে নিল ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা। পুরো মাঠের এক পাশ শান্ত হয়ে গেল। অর্ণ ক্যাপ্টেনকে বলতে চাচ্ছিল একজন ফাস্ট বোলারকে পাঠাতে, তবে দলনেতা ওকে পাত্তাই দিল না। স্পিনার বল করতে আবারও 6 হাতিয়ে নিল।
মাথায় হাত সকলের। হাই হঠাৎ চলল। অর্ণের ইচ্ছে করছে দলনেতার চুল ছিঁড়ে দিতে, ফাইনাল নির্দেশনাও দিচ্ছে ও। অর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। আবার একজনের পেটে বল লাগলো, সঙ্গে সঙ্গে জোরালো আবেদন করলো বলার। আম্পায়ারের সুন্দর করে হাত উঁচু করে দিলেন। মাঠে হৈ হৈ শুরু হলো। অর্ণ এসে জড়িয়ে ধরলো বলারকে, তবে দুঃখজনকভাবে ওকে পাত্তা না দিয়ে ক্যাপ্টেনকে জড়িয়ে ধরে ছেলেটা বলল, উফ ভাই কি যে শান্তি লাগছে। খুব ভালো করেছিস, ভালো বল হয়েছে, গুড। হতাশা নিয়ে আবারও ফিল্ডিংয়ে গেল অর্ণ। মায়া রিদির গায়ে হালকা করে স্পর্শ করে বলল, দেখলে অর্ণকে ওরা পাত্তা দিচ্ছে না, বাট অর্ণ কিন্তু ভালো খেলছে। হুম, দেখলাম তবে। আমার ইচ্ছে করছে ক্যাপ্টেনের গলায় দড়ি বেঁধে দিতে। হ হ করে হেসে উঠল রিদি। মায়া খেলা দেখায় মনোযোগ দিল। পরপর দুটো ম্যাচ ধরে আউট হলো অর্ণ। এবার সবার অর্ণের দিকে তাকালো। অর্ণের নির্দেশনা অনুযায়ী বলার ডাকা হলো। 10 ওভার শেষে ফাইনালিয়ারদের সংগ্রহ হলো 123। প্রথম ম্যাচ ওভারে 80 রান হাতে নিয়েছে ওরা, যার ফলে কিছুটা কঠিন হলো ম্যাচ। অর্ণ এসে বলল, যেহেতু বল কম, তাই ভালো দুজনকে দিয়ে ওপেনার করালেই ভালো হবে। কয়েকজন সায় জানালো, তবে ক্যাপ্টেন বোর্ডের হাড্ডির মতো পরিচয় দিল। ভালো ওপেনার পাঠালো না। ফেল করে তাকে রইল অর্ণ। এর কি মাথা খারাপ? আম্পায়ার বাসি ফু দিয়ে সবাইকে দাঁড়াতে বলল। সকলে পজিশন নিতে কাউন্ট শুরু হলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 অ্যান্ড স্টার্ট। ম্যাচ শুরু হলো। 3টে বলের একটাও মারতে পারল না ব্যাটম্যান। সবাই হতাশগ্রস্ত। অর্ণ মনে মনে ভয়ানক গালি প্রদান করলো। তবে পরের বলে একজন আউট হয়ে গেল। চারপাশ তখন নীরব, যেন একটা কাকও নেই এখানে। ঠিক তখনই ক্যাপ্টেন ব্যাট নিয়ে নামলো। সবাই হ বলে চিৎকার করে উঠলো। তবে হতাশাজনকভাবে প্রথম বলে কেস আউট হয়ে গেল। সকলের চোখে মুখে পুনরায় হতাশা এলো। ক্যাপ্টেনের মাথাটা নিচু, রাগে দুঃখ ব্যাটটা ছুঁড়ে মারলো। পুরো মাঠ থ মেরে গেছে। পরবর্তী ব্যাটম্যান নামলো মাঠে। সকলের প্রার্থনা যেন আউট না হয়। বেশ ভালোই খেললো সে। তবে দলের সংগ্রহ যখন 90 রান, তখন স্পেন্ট আউট হয়ে গেল। আছে 3 ওভার, রান দরকার 33। সকলের মাঝে হৈ হৈ পড়ে গেল। মায়া বলল, ছেলেটা বেশ খেলেছে, তবে 18 বলে 33 রান করাটা বেশ কষ্টের নয়। হুম, মনে হচ্ছে জিতে যাব। সকলের চিন্তা ভাবনার মাঝে পানি ঠেলে দিয়ে 3জন ব্যাটসম্যান পরপর আউট হয়ে গেল। এখন সব বলার একে একে নামানো হলো। বলে বলে রান হলো 110। আছে 5 বল। ঠিক তখনই একজন আউট হয়ে গেল। অর্ডের মাথায় হাত। জেতা ম্যাচ কি হারতে হবে? 4 বলে প্রয়োজন 14 রান। সর্বশেষে রয়েছে অর্ণ। সবাই মুখ বাঁকিয়ে ওকে পাঠালো। অর্ণের বুকটা ধিম ধিম করছে। যদিও ও খুব ভালো খেলে, তবে কখন কি হয় বলা কষ্টসাধ্য। ব্যাটসম্যানদের সাথে আলোচনা করলো অর্ণ। প্রথম বলটা অর্ণ মারলো। দৌড়ে 2 রান সংগ্রহ করলো ওরা। এখন 3 বলের প্রয়োজন 12 রান। সবাই তীব্র উত্তেজনায় বসে আছে। অর্ণ ব্যাটসম্যানকে বুঝিয়ে দিল কি করবে। তবে বলটা খুব জড়া হওয়ার কারণে মাত্র 1টি রান সংগ্রহ করতে পারলো ওরা। অর্ণের হাত কাঁপছে এবার। 2 বলে 11 রান প্রয়োজন, অর্থাৎ 2টো ছক্কা লাগবে। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করলো ছেলেটা। সবাই দাঁড়িয়ে পড়েছে। এমন উত্তেজনায় যেন কেঁদে দিবে সকলে। বল করা হলো অর্ণর। সর্বোচ্চ চেষ্টা করে মারলো বল। সোজা গ্যালারিতে বল পড়লো। পুরো মাঠে হৈ হৈ পড়ে গেল। তীব্র উত্তেজনায় চোখে পানি চলে এলো মায়ার। কেন এমন করলো ওর জানা নেই। এখন 1 বলে 5 রান প্রয়োজন। 4 হলে ড্র হবে ম্যাচ। অর্ণ মাটিতে চুমু খেলো একবার। আল্লাহর কাছে প্রার্থনা করে দাঁড়ালো। বল আসতে দিল ড্রাইভ করে। এত জোরে দেওয়ায় ব্যাটটা ভেঙে গেল কয়েক হাত দূরে। সবাই বল খুঁজতে চলছে। বল দেখাই যাচ্ছে না। গ্যালারির সবার উপর থেকে একজন বল ছুঁড়ে চিৎকার করে বলল, মারো রে ছক্কা। পুরো গ্যালারি হৈ হৈ পড়ে গেল। মানুষকে মারতে গিয়েও অর্ণের এমনটা অনুভব হয়নি। পুরো শরীর কাঁপছে। সবাই গ্যালারি থেকে নেমে গেছে। 2 উইকেট জিতেছে ওরা। অর্ণের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে। পতাকা উত্তোলন করে ছুটে এলো মায়া। বরাবর ক্রিকেটের প্রতি ভালোবাসে বেশি। সুখে কেঁদেই ফেলেছে। অর্ণের হাত ধরে বলল, ইউ আর দ্য বেস্ট। সবাই অর্ণকে নিয়ে মাতামাতিতে ব্যস্ত। মায়া যেন বাচ্চা হয়ে গেছে।
মুখ দিয়ে সুর বাজানো শুরু করেছে। তা দেখে হালকা হেসে উঠল অর্ণ। মায়ার মাঝে সত্যিই মায়া আছে। ক্যাপ্টেন সকল অহংকার মাটিতে ফেলে দিয়ে অর্ণকে জড়িয়ে ধরল, বলল, তুমি না থাকলে আজ পারতাম না জিততে। অর্ণ শুধু হাসল। হৃদি এসে হাতটা বাড়িয়ে বলল, অভিনন্দন। অর্ণ মৃদু হাসলো, তবে হৃদির হাতে হাত মেলালো না। হৃদি কিছুটা অবাক হলো, সাথে কষ্টও পেল। এমন কি হয়েছে যার কারণে অর্ণ এমন করলো? দীর্ঘশ্বাস লুকিয়ে সকলের সাথে আনন্দ করতে লাগলো হৃদি। মায়া বারবার বিভ্রমিত হয়ে যাচ্ছে। অর্ণের গালে ঢলে পড়ছে কেমন যেন ভুলে গেছে অর্ণর স্টাইল খ্যাত। 3 দিন ভার্সিটিতে আসলো না অর্ণ। এই 3 দিন চিরুনির তল্লাশি করেছে। এদিকে মায়া হতাশ, অর্ণের খেলায় ফিদা হয়ে গেছে। একটা গিফটও কিনেছে, বেশ সুন্দর চশমাটা। সে গোয়েন্দা বিভাগের স্পেশাল ফোর্সে কাজ করেছে, তবে অনুভূতি সেটা লুকাবে কেমন করে? ক্যাম্পাসে মনমরা হয়ে মায়াকে বসে থাকতে দেখে হৃদি বলল, কি হয়েছে? মন খারাপ কেন? এমনিতেই। আচ্ছা বসো তুমি। হুম। দুজনের মাঝে কিছুক্ষণ গল্প হলো। অর্ণ গেট দিয়ে প্রবেশ করতে মেয়েটার চোখ চকচক করে উঠল। ছুটে গেল সেখানে। ছেলেটার অধর কোণে লেগে আছে বাঁকা হাসি। খুব বুঝতে পারছে ও মায়া, যদিও মায়া, তবে এই মায়া সম্পর্কেও তার কাজের সবটা জেনে নিয়েছে ও। মায়া হাসি মুখেই বলল, উফ, এই কয়দিন কোথায় ছিলে? কিছু প্রয়োজন ছিল আপা। হোয়াট রাবিশ! আমি তোমার আপা হই? না, মানে হোয়াট এভার, তোমার জন্য একটা গিফট আছে। ইতিমধ্যে কিছুটা কাছাকাছি এসেছে হৃদি। ভুরুকুটি করে তাকে দেখছে সবটা। মায়া ও চশমাটা খুলে দিয়ে আরেকটা চশমা পরিয়ে দিল। হালকা করে ছেলেটার বুকে স্পর্শ করেই বলল, বাহ, এবার সুন্দর লাগছে। অর্ণের অর্ণের দৃষ্টিতে তা ছিল লেপ্টে আছে। হৃদি শুধুই তাকিয়ে থেকে তপ্ত শ্বাস ফেলল। অর্ণকে নিয়ে চলে গেল মায়া। ক্লাস শেষে বেশ ঘুম পাচ্ছিল হৃদির। ঠিক তখনই একটা কাগজের বল এসে লাগলো ওর মাথায়। আশেপাশে সবাই কথা বলতেই ব্যস্ত। হৃদি কাগজটা খুলল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, আধার রাতে হৃদয়শ্বরী। লেখাটা পড়ে হতভম্ব হয়ে গেল হৃদি। এটা কি ওর জন্যই ছিল, নাকি অন্য কারো চিঠি? মুঠোবন্দি করে ডাস্টবিনে ফেলে দিল এটা। শেষ ক্লাসে স্যার আসতেই সকলে উঠে সম্মান প্রদান করলেন। স্যার বললেন, ডিয়ার স্টুডেন্ট, খুব দ্রুত তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। উইস এ গুড লাক। অন্যের গলা শুকিয়ে কাঠ। পরীক্ষা দিবে কি করে? তার মানে এর মাঝেই সব শেষ করতে হবে? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মায়ার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। অর্ণের প্রতি ভালোবাসা কাজ করছে ওর। ইনফ্যাক্ট প্রপোজও করেছে মেসেজে, তবে অর্ণের রিপ্লাই আসেনি এখনো। কিন্তু যখন খবর এলো অর্ণ মাফিয়া, তখন থেকে অশান্তিতে ছেয়ে গেছে ওর হৃদয়। অর্ণের সম্পর্কে আরো খোঁজ লাগিয়েছে, কিন্তু শান্তি মিলছে না ওর। কি করবে বুঝতে পারছে না। চোখ মুখ মুছে নিয়ে উঠে দাঁড়ালো। ভালোবাসাকে মাটিতে ফেলে চিৎকার করে বলল, আই উইল কিল ইউ অর্ণ। তুমি অনয়ের রাজা। এর শেষ আমি দেখেই ছাড়বো। কি থেকে কি হলো বুঝতে পারছে না অর্ণ। ছাব্বির ব্যথা নিয়েই বলো, আমার উচিত হয়নি তোকে চ্যালেঞ্জ করার। আমি সেই কারণেই যাইনি সাব্বির। আমার উদ্দেশ্য ভিন্ন ছিল। সেই উদ্দেশ্যে গিয়েছি, তা পূরণ হয়েছে। তাছাড়া সব খেলারই সমাপ্তি থাকে। সামাদ চৌধুরীর মুখটা দেখতে চাই আমি। নিজের ছেলে যখন মাফিয়া, তখন ওনার প্রতিক্রিয়া কি হয়? ছাব্বির থ মেরে রইল। ধরা পড়লে ওদেরও যান ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা নিয়ে চিন্তিত নয় ওরা। তবে অর্ণের জন্য খুব খারাপ লাগছে। সাব্বিরের দিকে মলিন হেসে তাকালো অর্ণ। ছেলেটার চোখের কোণে পানি জমেছে। জাপটে ধরলো অর্ণ, বলল, তোরা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ, জানিস তো। আমি চাই না তোদের কিছু হোক। দোস্ত, তোর ভিসা সহ সব রেডি। তুই সব দিক থেকে ক্লিন। আর তোর অ্যাকাউন্টে হিউজ অ্যামাউন্ট ট্রান্সফার করে দিয়েছি। বিদেশে আরাম করে কাটাতে পারবি। পরিস্থিতি ঠিক হলে দেশে এসে বিয়ে করে নিস। আমি যাব না রে অর্ণ। মার খাবি কিন্তু। এই মুহূর্তে যাবি তুই। সন্ধ্যায় ফ্লাইট আছে। হ্যাঁ প্রকার জোর করে পাঠিয়ে দিল ওকে। আহান এক পাশে দাঁড়িয়ে কিছু বলবে ঠিক তখনই বেরিয়ে পড়লো ছেলেটা। অদ্ভুতভাবে তাকালো অর্ণ। আহান এমন করছে কেন? হৃদির বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ। অর্ণের মনটা ক্ষিপ্ত আজ। ও যে মাফিয়া, এই খবরটি মায়াকে জানিয়েছে ও নিজেই। কারণ ও চায়নি মায়ায় ডুবে নিজের দায়িত্বকে ভুলে যাক।
বারান্দায় আসতেই অর্ণকে লক্ষ্য করলো হৃদি। ছেলেটার ঠোঁটের কোণে ফিচেল হাসি। হাত নাড়িয়ে নিধি বলল, তুমি এখানে? নিচে আসো। এখন রাত। তো কেন যেন আসলো হৃদি। ঠিক তখনই অর্ণ বলল, কাউকে ভালোবাসো? না তো। পকেট থেকে একটা গোলাপ বের করে হৃদির হাতে তুলে দিল অর্ণ। এতক্ষণ পর লক্ষ্য হলো অর্ণের মাঝে পরিবর্তন। চুলে তেল নেই, চোখে চশমা নেই, স্মার্ট একটা ছেলে। হৃদি কিছু বলবে তার আগেই ফিস ফিস করে অর্ণ বলল, উইল ইউ মাইন্ড হৃদয়েশ্বরী? হোয়াট? হুশ। হৃদির একদম কাছে চলে আসে অর্ণ। মেয়েটার অন্তর থেকে ঘন ঘন শ্বাস নেমে যাচ্ছে। অর্ণ নিজের কণ্ঠ পরিবর্তন করে বলল, বেশি কথা বললে ভয়ানক কিছু হয়ে যাবে। ভয় পেয়ে তৎক্ষণাৎ হৃদি পালাতে গেল। ঠিক তখনই এক টানে ওকে গাড়িতে বসিয়ে দিল অর্ণ। তারপর নিজেও বসলো। চিৎকার করতে লাগলো মেয়েটা, তবে সেই শব্দ গাড়ির বাহিরে পৌঁছালো না। হৃদির অবস্থায় নাজেহাল, ও ভয় পাচ্ছে। অর্ণ বলল, এমন করলে যা করিনি তা করতে বাধ্য হব। তুমি মাফিয়া? তুমি সেই ভয়ানক লোক? আই হেট ইউ। ছাড়ো আমায়, ছাড়ো। আমি তো কাউকে কিচ্ছু বলিনি। কি দোষ আমার বলো? তোমার দোষ? কেন, তোমার কোনো দোষ নেই? এমন অদ্ভুত দোষের কথা জীবনেও শোনেনি হৃদি। দুঃখে কষ্টে গলা ছেড়ে কান্না আসছে মেয়েটার। বারবার আঘাত করছে অন্যকে। মেয়েটার নখের আঘাতে বেশ কয়েক স্থানে জ্বালা করছে, তবুও একটু শব্দ করলো না অর্ণ। হৃদি কাঁদতে কাঁদতেই বলল, মাফ করো আমায়, প্লিজ ছেড়ে দাও। তোমার মুক্তি নেই হৃদয়েশ্বরী। কোন কারণে এমন করেছে? কারণ নেই সুইটহার্ট, কোনো কারণ নেই। হৃদির কান্নার বেগ বাড়তে লাগলো। হঠাৎ ব্রেক কষলো, কিছুটা ঝুঁকে গিয়ে হৃদি অর্ণকে জাপটে ধরলো। ধীর কণ্ঠে বলল, এত কিছুর মাঝেও একটা সত্য কি জানো? তুমি আমার আধারের হৃদয়েশ্বরী, আমার অন্ধকার জীবনের একমাত্র ফুল তুমি। কেন এসেছিলে আমার জীবনে আমায় ধ্বংস করতে, নিষ্ঠুর কোথাকার? ছাড়ো আমায়। ছাড়ব না, দিন তোমার রাত আমার। বিস্মিত চোখে তাকালো হৃদি। গা ঘিন ঘিন করছে ওর। কিল বিলিয়ে হাসতে লাগলো অর্ণ। মেয়েটার এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল, ভয় নেই, আমি খারাপ, মাফিয়া, তবে সম্মানে আঘাত করব না। মাই লাভ, তুমি শুধু আমার কাছে থাকবে, তাহলেই হলো। হৃদি বুঝতে পারছে না কি হচ্ছে। অর্ণকে ছেড়ে ড্রাইভ করতে লাগলো। বুকটা কেমন পরিপূর্ণ লাগছে। হৃদিকে ছাড়া বাঁচবে না ও, কোনোভাবেই না। ওরা মাঝ রাস্তায় কোনো মানুষকে দেখে গাড়ি থামিয়ে দিল অর্ণ। আহানকে দেখে নেমে গেল। ফুরুকুটি করে তাকিয়ে আছে অর্ণ। আহান বলল, ওকে ছাড়। ছাড়বো না। রাগ উঠবে না অর্ণ। তুই আমাকে ধমকাচ্ছিস? হ্যাঁ, ধমকাচ্ছি আমি। কোন অধিকারে? তোর বড় ভাই হওয়ার অধিকারে। হ হ করে হাসতে লাগলো অর্ণ। আহান অবাক হয়ে তাকিয়ে। অর্ণ বলল, ডাফার, হারামি না হলে এমনটা করতে পারতি না। মানে? দুজনের পাপ ঢাকতে গিয়ে আমাকে সবাই মিলে নর্দমায় ফেলে দিলি তোরা। থক করে উঠলো আহানের বুক। চিৎকার করতে লাগলো অর্ণ। কি ভয়ঙ্কর আর বিকট সেই শব্দ। আহান কাছে আসতে অর্ণ বলল, ডোন্ট টাচ মি, তুই আমার ভাই না, তুই হলে অগ্নি লাভা। ঘৃণা করি তোদের। সবার ভালোবাসার পেছনে আছে শুধুই ঘৃণা আর ঘৃণা। আমার কথা শোন অর্ণ। কি বলবি বল। দেখ অর্ণ। হাত উঁচিয়ে বাধা প্রদান করলো অর্ণ। চোখের পানি মুছে নিয়ে বলল, সামাদ চৌধুরীর সাথে বিয়ে হলো অহিতা খানের। এরই মাঝে সামাদ চৌধুরীর ভাই তারেক চৌধুরীর সাথে প্রণয়ের সম্পর্ক হলো অহিতা খানের ছোট বোন শরীফা খানের। আর তাদের পাপ হয়ে জন্ম নিলি তুই। শেষ কথায় চোখ বন্ধ করে ফেললো আহান। অর্ণের চোখে টাচ্ছিল। আমার জন্মের পর সামাদ চৌধুরী আর অহিতা চৌধুরী বিদেশে চলে যান। আমি ওখানেই বড় হই। আমার যখন 16 বছর তখন দেশে আসি আমরা। তবে এর মাঝে ঘটে বিপত্তি। দীর্ঘদিন সংসার করার পর তারেক চৌধুরী তোকে ছেলে বলে স্বীকার করছিল না, কারণ উনি এই সম্পর্কটাকে আগাতে চাননি। ইতিমধ্যে তোরই ভাই পূর্ববের বয়স 13 হয়েছে। পূর্বর লিগেল সন্তান হলেও তুই ছিলি অবৈধ। তারেক চৌধুরীর সন্দেহ ছিল তুই হয়তো ওনার সন্তান নস। তখন থেকেই খালামণির সাথে ঝগড়া হতে থাকে। এক পর্যায়ে ডিভোর্সের সিদ্ধান্ত হয়। মা খালামণিকে খুব ভালোবাসতো। বাবার সাথে ঝগড়া হতে থাকে এ নিয়ে। তখন বাবাকে বলছিল তোমার ভাই ধর্ষক, কিন্তু আমি ধর্ষক শব্দটা শুনেছিলাম শুধু। তারপর মা আবার বললেন আমার বোনকে ধর্ষণ করে। এই অবধি বলার পরই আমাকে দেখে ফেলেন বাবা। মাও থেমে যায়।
তবে আমি উল্টোটা বুঝে চিৎকার করে বাবাকে অপমান করতে থাকি। রাগে বেরিয়ে যাই। বাবা মাকে আঘাত করেন, আর সেই আঘাত মিশ্রিত শরীর নিয়ে নিচে নামতে যেতেই মা পড়ে যান, আর সেখানেই মৃত্যু হয়। বাবার সাথে আমার সম্পর্ক নষ্ট হলো। তোকে তো আগেই হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছিল। আমি চিনতাম না তোকে, কারণ দীর্ঘদিন আমরা বিদেশে ছিলাম, কারোর সাথেই যোগাযোগ ছিল না। তবে কাট তবে পূরবকে আমার বাবার পাপ অর্থাৎ ভাই হিসেবে জানতে পারি। সব কিছুর মাঝে পাগল হয়ে যান আন্টি, আর সবাই চুপ হয়ে যায়। শুধুমাত্র তোকে অবৈধ তকমা থেকে বাঁচানোর জন্য পরিবার থেকে আলাদা করা হয় তোকে। ইনফ্যাক্ট তোর জন্য পূরব কেউ আমার চোখে অবৈধ হতে হয়। আর সব থেকে মজার হলো, তারেক চৌধুরীর সম্মান বাঁচাতে আমার দাদি আম্মা আমার বাবার উপর শর্ত রাখেন, যাতে করে কেউ কিছু না জানতে পারে। সবটা জেনেও চুপ করে থাকে সবাই। এর মাঝে আর একটা ঘটনা বলি। বাবা দাদি আম্মার সন্তান হলেও তারেক চৌধুরী হলেন পালিত সন্তান। তবে বাবার থেকে অধিক ভালোবাসতেন তিনি তাকে। সেই কারণেই তারেক চৌধুরীর সাথে খুন মাফ হয়। আমার আর বাবার মাঝে সৃষ্টি হলো কলহ। অথচ তারেক চৌধুরী তখন দেশ ছেড়ে বহু দূরে। দাদি আম্মা সবটা অনুভব করলেন। তখন থেকে বাবার প্রতি করুণা হলো, আর বললেন সবটা আমাকে জানাতে। কিন্তু বাবা চাইছিলেন না প্রিয় ভাইয়ের মুখোশ খুলতে। কিন্তু এভাবে স্বার্থ ঠিক করতে করতে সবাই আমাকে জ্বলন্ত দাবানলে ফেলে দিল। আর এর সাক্ষী হলি তুইও। নিজ বাবার পাপকে ঢাকতে, তোর অবৈধ তকমা ঢাকতে আমাকে সঙ্গ দিলি। যখন আমি পুরোপুরি নষ্ট হয়ে গেছি, তখন কেন আজ বলতে চাচ্ছিলি সবটা? অর্ণের চোখ থেকে পানি ঝরছে। অর্ণের বলা কোনো কথাই মিথ্যা নয়, একদমই সত্যি বলেছে। তবে অর্ণকে খারাপ কাজ করতে দেয়নি আহান। অর্ণ নিজেও তো খারাপ নয়, বরং কতগুলো মানুষের খারাপ দৃষ্টির শিকার, লোকের চোখে মাফিয়া। অর্ণ চোখ মুছেই বলল, শোন ভাই, অনেক হয়েছে। তোদের সবাইকে মুক্ত করলাম আমি। সবাই ভালো থাক। তবে এই মিথ্যের শহরে থাকবো না আমি। অর্ণ, আর কিছু জানতে চাস? কিছুদিন আগে এসব জেনেছি আমি। আর তোর প্রতি সন্দেহ থেকেই পূরবকে আঘাত করতে যাই। সেদিন যখন ওর জন্য তুই নিজে আঘাত বুক পেতে নিলি, তখনই আমার সন্দেহ ঠিক বলে প্রমাণিত হয়। জীবনে অনেক ভুল করেছি, এখন সমস্ত ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। ভাই শোন আমার কথা। অর্ণ কিছু বলল না। হৃদি হতবাক হয়ে তাকিয়ে মেয়েটার গালে হালকা করে স্পর্শ করলো অর্ণ। খুব যত্ন নিয়ে কপালে ঠোঁট রেখেই বলল, ভালো থেকো আধারের হৃদয়েশ্বরী। তোমাকে আহান ভালোবাসে। আমি তো পাপের রাজ্যে বাস করি। এই পাপ থেকে মুক্তি নেই আমার। আহানা হৃদি তাকিয়ে রইল। অর্ণ চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। যাওয়ার পূর্বে হৃদির দিকে অস্থির চোখে তাকিয়ে রইল। এখানে জীবনের শেষ সমাপ্তি হবে হয়তো। এত ব্যথা কেন ওর? মায়ের হাতে রিভলভার। অর্ণের প্রতি তীব্র ঘৃণা নিয়ে এগিয়ে এলো ও। অর্ণ বুঝতে পারলো মায়া ওকে মারার জন্য এসেছে। মেয়েটার রক্তে লাল চোখ কেমন টলমল করছে। হাসি মুখে বেরিয়ে এলো অর্ণ। মায়া তাচ্ছিল্য করেই বলল, মাফিয়া। হ্যাঁ, মাফিয়া আমি। ব্যর্থ হয়ে জীবন। নাটকবাজ, আজ তোর মৃত্যু হবেই। হাসলো অর্ণ, চোখ থেকে বিতৃষ্ণা ঝরছে। অবশ্য অর্ণের নামে এনকাউন্টার দায়ের করা হয়েছে। মায়া রিভলভারের ট্রিগারে হাত রাখলো। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। পিছনে কতগুলো গাড়ি আছে, যা বুঝে নিল অর্ণ। কিছুটা এগিয়ে এলো ও। মায়ার ধ্যান জ্ঞান নেই কোথাও। শুকনো ঢোক গেল অর্ণ। মায়ের হাতটা চেপে ধরে রিভলভারের ট্রিগারে চাপ দিল। সঙ্গে সঙ্গে একটি বুলেট এসে ক্ষতবিক্ষত করে দিল ওকে। চোখ থেকে পানি ঝরছে, মায়ের হাত কাঁপছে। ও চাইনি শুট করতে, এটা শুধু ভয় দেখানোর জন্য ছিল। তৎক্ষণাৎ 3টে গাড়ি এসে থামলো, যেখানে অর্ণের পুরো পরিবার ছিল। হৃদি গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করে উঠল। চোখ বন্ধ হওয়ার পূর্বে অর্ণ দেখতে পেল তার আধারে হৃদয়শ্বরী ছুটে আসছে তার কাছে। অথচ তার সময় নেই। এত ব্যথা কেন হৃদয়ে? অর্ণের হাতটা স্পর্শ করলো হৃদি, চেঁচিয়ে বলল, আমাকে ফেলে যাবে না তুমি? যাবে না অর্ণ? আমি বাঁচবো না, যে পারবো না বাঁচতে। অর্ণ হাসলো। মেয়েটার গলায় মুখ ডুবিয়ে একটা নিঃশ্বাস নিল। ফিসফিস করে বলল, এই মিথ্যের শহরে আমি শ্বাস নিতে পারি না রীতি। আমি শ্বাস নিতে পারি না। তবে জেনে রেখো, আমার আধারের হৃদয়েশ্বরী তুমি। কষ্ট হয় খুব, ভালোবাসি যে। ব্যর্থ জীবনে তোমায় সঙ্গী করে
আধারে ডুবিয়ে দিতে চাই না আমি। তুমি থেকো শুধু আমার কল্পনায়, আধারের হৃদয়েশ্বরী হয়ে। শ্বাসটা ফেল অর্ণ। ছেলেটার বুক থেকে রক্ত ঝরছে। রীতি চিৎকারে পুরো আধার যেন নেতিয়ে পড়ল। পশ্চিমের আকাশ অর্ধ চারটা ডুবে আছে। ঠিক তেমন ভাবে অর্ণ ডুবে আছে তার আধারের হৃদয়শ্বরী শরীরে। সমাপ্ত। কি আশ্চর্য, আমি এটা সেটিনিন দিয়ে রেখেছিলাম, এখন আমারই কষ্ট হচ্ছে। যাই হোক, একটি বিষয় বলি, অর্ণ আর রিদিকে নিয়ে ভবিষ্যতে লেখার ইচ্ছা আছে আমাদের লেখিকা আপুর। তবে কবে সেটা লিখবে সেটা বলতে পারছে না। আগামীকাল থেকে নতুন গল্প আসবে ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।